আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের প্রোগ্রামে। আশা করি সবাই ভালো আছেন। আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা চ্যাট বক্সে একটু জানাবেন, আর আমাদের স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। ওকে, যেহেতু আমাদের সবকিছু ক্লিয়ার আছে, ইনশাল্লাহ আমরা ক্লাসটি 7:05 ভিতরে শুরু করব। আর কারো কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে লিখে কমেন্ট করে করতে পারেন প্রশ্নটা। এছাড়া কিউএনএ বক্স আছে, আমাদের কিউএনএ বক্সে করতে পারেন। এছাড়া যদি ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে চান, আপনি চাইলে হ্যান্ড রাইজ করতে পারেন, ভাই পারমিশন দিয়ে দিবে। আপনি প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবেন এনি টাইম। আসসালামু আলাইকুম। আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আমরা শুরু করবো আর 2-1 মিনিটের মধ্যেই। আপনারা অলরেডি অনেকে জয়েন করতেছেন শেষের দিকে এসে। তো বলেন, যদি কোনো কিছু আপনাদের অতিরিক্ত জানার থাকে, কোনো সম্পূরক কোয়েশ্চেন, অনেক সময় আপনাদের ম্যানেজমেন্টের কাছেও কোনো কোনো প্রশ্ন থাকে প্রোগ্রাম বিষয়ক, যদি এমন প্রশ্নও থাকে আপনারা বলতে পারেন, ভাই আনসার দিবে। আর চলে বিসিএস শিক্ষা ক্যাডার হবে না জিজ্ঞেস করেছেন একজন, প্রজ্ঞাপন আসলে আমরা বলতে পারবো। এর আগে আসলে বলার, একদম গ্যারান্টি দিয়ে বলার আসলে চান্স নাই। পিএসসি সম্পর্কে ভবিষ্যৎবাণী করা কঠিন। আমরা শুনতেছি এমন কিছু একটা স্পেশাল বিসিএস আসতে পারে, হেলথ এবং এডুকেশন মিলে। তো বলা যাচ্ছে না ভাইয়া। যদি আসে সবার জন্যই আসবে, আপনার জন্য তো আসবে। আর কিছু, আর কেউ কোনো প্রশ্ন করবেন না এই জাতীয় বিবিধ টপিক থেকে আর কি? জেবা বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জেবা। অডিও ভিডিও সব ক্লিয়ার? আমার এই যে সুন্দর চাঁদ মুখ, এটা দেখা যাচ্ছে ঠিকঠাক? আপনারা কি শুনতে পাচ্ছেন? অডিও ঠিক আছে কিনা একটু বলেন। অডিও কি ওকে? চ্যাট বক্সে ইয়েস ইয়েস লিখে দেন যদি সব ওকে থাকে। আমরা এখনই শুরু করবো ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, আপনারা টপিকে যাওয়ার আগে বলেন তো, সন্ধি ব্যাকরণের কোন তত্ত্ব আলোচনা করা হয়? আমরা জানি বাংলা ব্যাকরণের আলোচনার কিছু তত্ত্ব আছে না, 4টা তত্ত্ব। এর মধ্যে সন্ধি কোন তত্ত্ব আলোচনা করা হয় বলেন তো? সোহাগ, ভেরি গুড। আর কেউ? সুরাইয়া খাতুন, চমৎকার। ত্রিনা, গুড। আর কেউ? শরীফা আক্তার। কৃষ্ণ হালদার। হালদার আপনি ভুল বলেছেন, বাকিরা ঠিকই বলছে। আপনি একটু মনে হয় কোথাও একটু গোলমাল তৈরি করছেন, আমি জানি না। সন্ধি কোন তত্ত্ব আলোচনা করা হয়? সন্ধি বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়। বর্ণা বলছেন শব্দ তত্ত্বে, না গো বর্ণা। আপনার উত্তরটাও ভুল হয়েছে। আসেন আমরা একটু জানবো সন্ধি সম্পর্কে। বাংলা ব্যাকরণের 4টা তত্ত্ব আছে আমরা জানি। একটা হচ্ছে ধ্বনি তত্ত্ব, একটা হচ্ছে শব্দ তত্ত্ব, যেটা শব্দ তত্ত্ব ওইটার আরেকটা নাম আছে রূপতত্ত্ব। এরপরে আরেকটা হচ্ছে আপনার বাক্য তত্ত্ব, ওটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পদক্রম। এবং সবার শেষে আছে হচ্ছে অর্থতত্ত্ব। আমরা প্রথম লেকচারে এগুলো দেখছি, তাই না? ধ্বনিতত্ত্বকে ইংলিশে কি বলে? ইংলিশে এটাকে কি বলে বলেন তো? ফনোলজি। এটাকে বলা হচ্ছে মরফোলজি, এটাকে বলা হচ্ছে সিনট্যাক্স, এটাকে বলা হচ্ছে সিম্যান্টিক্স। আমি একটু লিখে দিই, ফোনোলজি। এখন আপনি বলুন ভাইয়া,
ধ্বনিতত্ত্ব, তাহলে এটা তো ফনেটিক্স হবার কথা। ফনেটিক্স শুধু উচ্চারণের বিদ্যা, আর ফনোলজি হচ্ছে উচ্চারণ এবং তত্ত্বীয় বিদ্যা, থিওরিটিক্যাল বিদ্যা। দুই রকমের শিক্ষাকে ফনোলজি বলে, আর শুধু মুখের উচ্চারণের বিদ্যাকে ফনেটিক্স বলে। আচ্ছা, এটাকে বলে হচ্ছে মরফোলজি। বাক্যতত্ত্ব যেটা, এটাকে বলা হচ্ছে আপনার সিনট্যাক্স, আর এটাকে বলে সিম্যান্টিক্স। আমার একটু সর্দি আছে বুঝছেন, তার থেকে বড় সমস্যা গলা খুসখুস করা অবস্থা। দুয়ে মিলে আমার সাউন্ড একটু কম লাগতে পারে আপনাদের কাছে, কিন্তু আশা করি ক্লিয়ার যাচ্ছে। তাও যদি প্রবলেম হয় জানায়েন। এখন সন্ধি আলোচনা করা হয় কোথায়? যেটা সন্ধি, এটা আলোচনা করা হয় ধ্বনিতত্ত্বে। মনে রাখবেন, ধ্বনি রিলেটেড যত কিছু আছে সব ধ্বনিতত্ত্বে। ধ্বনি কি জিনিস, ধ্বনির প্রকারভেদ, ধ্বনির উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির মিলনের প্রক্রিয়া, ধ্বনির রূপান্তরের প্রক্রিয়া, বর্ণ, ধ্বনীয় বর্ণ যেটাকে বলি আর কি, এটা সন্ধি, তারপর ধ্বনি পরিবর্তন, এগুলো সব ধ্বনিতত্ত্বে। আর শব্দ বানানোর যতগুলো প্রসেস আছে, যেমন সমাস, উপসর্গ, প্রত্যয়, এর বাইরে আবার ধরেন তিরুক্ত শব্দ, হ্যাঁ, তারপর হচ্ছে বচন, তারপর লিঙ্গান্তর, এগুলো সব হচ্ছে আপনার শব্দ বা রূপতত্ত্বে। এখন আপনি যদি বলেন তাহলে সমার্থক শব্দ কি এখানে হবে না? যেটা সমার্থক শব্দ, দেখেন সমার্থক, সমার্থক মানে হচ্ছে সমান অর্থ বিশিষ্ট। তো সমান অর্থ বিশিষ্ট মানে এখানে অর্থটা হচ্ছে মেইন। বুঝেন নাই? ধরেন আপনি বলেন হচ্ছে অনল, আর বললেন হচ্ছে আগুন, শব্দ কিন্তু এখানে দুইটা, অর্থ কিন্তু একটাই। অনল দিয়া যা বোঝায়, আগুন দিয়া তাই বোঝায়। এখানে অর্থের হিসাব কিতাব চলছে, আপনি শব্দ না বানাচ্ছেন, না ভাঙতেছেন, না শব্দের রূপান্তর করতেছেন, কিছুই না। এই জন্য সমার্থক শব্দ অর্থতত্ত্বে আলোচনা করা হয়। একই কথা প্রযোজ্য বিপরীত শব্দের ক্ষেত্রে বা বিপরীতার্থক শব্দের ক্ষেত্রেও। বিপরীতার্থক শব্দের শেষে শব্দ কথাটা আছে, সমার্থকের শব্দ কথাটা আছে, কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলে। বাস্তবতা বলে এই দুটোর কোনোটাতেই আপনি শব্দতত্ত্বের আলোচনার বিষয় না এগুলো। এই দুইটাই হচ্ছে আপনার অর্থতত্ত্বের আলোচনা করার বিষয়, এটাও অর্থতত্ত্বে, এটাও অর্থতত্ত্বে। একই রকম ভাবে যদি বলেন তাহলে ভাইয়া বাগধারা, হ্যাঁ, বাগধারা কিন্তু বিশিষ্ট অর্থ দেয়। যা লেখা আছে তাই কিন্তু বুঝায় না। কুল কাঠের আগুন বললে আপনি কি বুঝেন? একটা কুল গাছের কাঠের মধ্যে আগুন ধরাই দিয়েছেন, এটা বুঝেন না, আপনি অশান্তি বুঝেন, কষ্ট বুঝেন। রাবণের চিতা বললে আপনি একটা চিতা বুঝেন না, অশান্তি বুঝেন। অহিনকুল বললে আপনি ঝগড়া বা মারপিট বুঝেন, তাই না? আপনি চাঁদের হাট বললে সুসময় বুঝেন, চাঁদের বাজার বসছে এমন বুঝেন না। ওখানেও শব্দের বিশিষ্ট প্রয়োগটাই হচ্ছে মুখ্য। এজন্য বাগধারা জেলা সেটা অর্থতত্ত্বের আলোচনার বিষয়। এগুলো মাথায় রাখবেন, রিলেট করে নেবেন আর কি। তাহলে বাক্যতত্ত্বে কি থাকলো? বাক্যতত্ত্বে থাকলো হচ্ছে বাক্য, বাক্যের গঠন, বাক্যের রূপান্তর, সার্থক বাক্যের গঠন প্রক্রিয়া। হ্যাঁ, বাক্য নিয়ে যত কিছু আছে আর কি, উদ্দেশ্য, বিধেয়, সরল, জটিল, যৌগিক, বাক্যের বর্গ, প্রেজেন্ট ক্লজ যেগুলো আপনারা পড়ছেন ইংলিশে, এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন যেগুলো আছে, এগুলো সব হচ্ছে বাক্যতত্ত্ব বা পদক্রমের জিনিস। এখন একটা খুব ভাইটাল কোশ্চেন, এখন দেখবেন যে লাস্ট 3-4 বছর ধরে এটা বিভিন্ন পরীক্ষায় আসতেছে, যে কারক কোন তত্ত্বে আলোচনা করা হবে। বিশাল প্রশ্ন। আগে আপনাদের একটু মতামত নিব, কারক কোন তত্ত্বে আলোচনা করা হয়, তারপরে একটু আমি আগাই। আপনারা বলেন তো কারক কোন তত্ত্বে আলোচনা করা হয়? একটু বলেন কারক কোন তত্ত্বে আলোচনা করা হয়? ও, ড্যাম স্মার্ট আপনারা, গুড, চমৎকার। আমরা কি প্রথম ক্লাসে এটা আলোচনা করছিলাম? দেখি তো ক্রেডিটটা আমি নিতে পারি কিনা, নাকি আপনাদেরকে পূর্ণাঙ্গ ক্রেডিট আমার দিতে হবে? আমি কি প্রথম ক্লাসে, যেখানে আপনার এই 4টা অংশ আমরা আলোচনা করি, সেখানে কি কারক নিয়ে কথা বলেছিলাম কিনা? মেজে কথা কয়েন না, আমি জানি আপনারা খুব ভালো, নিষ্পাপ। উম, আলোচনা করেছিলেন, সৌম্য, ইয়া, দেন ক্রেডিট গোস টু কাউসার ভাই। যাই হোক, আপনারা মনে রাখতে পারছেন, এটাই তো বেশি। আমি আমার কাজ শেষ করে আসছি, আপনারা যে মনে রাখছেন এটা অনেক কিছু। দু একজন ভুল বলছেন, আমি ঠিক করে দিচ্ছি। এটা কিন্তু অতি উচ্চ লেভেলের স্মার্ট কোশ্চেন, কারক কোন তত্ত্বে আলোচনা করা হয়। আমি ওই দিন টিচারদের ডেমো নিচ্ছিলাম রিক্রুটমেন্টের জন্য, বুঝছেন, ভাইভাতে আমি একজনকে জিজ্ঞেস করছি এটা, যে কারক কোন তত্ত্বে আলোচনা করা হয়।
কারণ প্রশ্ন অনেক বেশি স্মার্ট। দেখেন, কারক আলোচনা করা হয় বাক্য তত্ত্বে। এখন আপনি বলবেন, ভাইয়া মনির চৌধুরীর বই অনুযায়ী আমরা মোটামুটি লেভেলের যে রূপরেখা দেখি ওইখানে রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের বিষয়টা আসে, বাট এখন বাক্যতত্ত্ব বলতেছেন। তার দুটো কারণ: এক, নতুন ব্যাকরণে বাক্যতত্ত্ব বলছে; দুই, এটার যথেষ্ট লজিক আছে। লজিকটা কি? আমরা কারকের সংজ্ঞায় কি বলি বলেন তো? আমরা কারকের সংজ্ঞায় বলি যে বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের নামপদের সম্পর্ককে কারক বলে। বাক্যের ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। এখন যেমন ধরেন আমি বললাম যে কাউসার ভাই বা কাউসার হচ্ছে খিচুড়ি খায়। বৃষ্টির দিন, ধরেন এটা ক্রেভিংস তৈরি হচ্ছে আস্তে আস্তে। এখন কাউসার খিচুড়ি খায়, একটু দেখেন, খায় হচ্ছে ক্রিয়াপদ, তার সাথে কাউসার একটা নামপদ, খিচুড়ি একটা নামপদ। এখন যদি আমি এখানে কারক নির্ণয় করতে চাই, নামপদের হবে, অর্থাৎ বিশেষ্য সর্বনাম পদের কারক হয়, অন্য পদের কারক হয় না। এখন আমি বললাম কাউসার খিচুড়ি খায়, এখন খায়ের সাথে কিভাবে সম্পর্কিত? খিচুড়ি কর্ম হিসেবে সম্পর্কিত। কি খায়? খিচুড়ি খায়। আচ্ছা, কাউসার কিভাবে খায়ের সাথে সম্পর্কিত? কে খায়? কাউসার খায়। কাউসার এখানে ক্রিয়া সম্পাদনকারী, অর্থাৎ কাউসার এখানে কর্তা। এখন যদি আপনি কারকের ভাষায় বলেন, আপনি এখানে বলবেন কর্তা কারক, এখানে বলবেন কর্মকারক, এটুকুই। মানে আপনি যদি বলেন যে কাউসার ঘরে বসে খিচুড়ি খায়, ঘরে বসে, ঘরে কোন কারক? তাহলে বলবেন জায়গা হয়েছে, তাই এটা হচ্ছে অধিকরণ কারক। এখন দেখেন, আপনি কি শুধু সিম্পল একটা শব্দ আমি বললাম খিচুড়ি, জাস্ট বললাম আমি খিচুড়ি, আপনি শুধু খিচুড়ি দিয়ে কারক নির্ণয় করতে পারবেন? পারবেন না। যখন আপনি এটাকে একটা বাক্যে প্রয়োগ ঘটাবেন তখন কারক নির্ণয় করা সম্ভব। দ্যাট মিনস কারকের প্রসঙ্গ আসে কখন? বাক্য আসে যখন। বাক্য যদি না আসে, কারক আসে না। কারক নির্ণীত হয় বাক্যের সাপেক্ষে। আপনি কারকের কাজ করতে পারেন বাক্যের ভিতরে, সিঙ্গেল কোনো শব্দ একা অবস্থায় আপনাকে কারক নির্ণয় করার সুযোগ দেয় না। সুতরাং কারক পুরাটাই বাক্যের উপর ডিপেন্ডেন্ট, এই জন্য কারক বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। আপনারা কি আমার কথা বুঝছেন কিনা বলেন? একটু কি বুঝছেন? দু একজন একটু ভুল বলছিলেন, একটু ঠিক করে নিন এবার। ওকে, ডান, ক্লিয়ার? ইয়েস ও নো বলে যান দ্রুত। ইয়েস ও নো? থ্যাংক ইউ। এখন আসেন, ধান বানতে শিবের গীত তো লম্বা হয়ে গেল, আমরা এবার অ্যাকশন বলে ঢুকে পড়ি। আমরা সন্ধির ভিতরে। আজাদ একটা প্রশ্ন করেছেন, ক্লাস পিডিএফ এর রেফারেন্স বুক কিভাবে পড়তে পারি? দেখা যায় ক্লাসের অনেক কিছু বইতে পাওয়া যায় না। ভালো প্রশ্ন। বিগিনারদের একটা প্রবলেম থাকে। আপনি দেখবেন ক্লাসে যে ভাইয়া পড়াচ্ছেন, যে সাবজেক্ট যে ভাইয়া পড়ায় আর কি, ওই ভাইয়া স্লাইডে কি কি পড়াইছেন, কোন কোন টপিক পড়াইছেন, এটাকে ভালো মতো দেখবেন। টপিকগুলো ভাইয়া পড়ানোর সময় বলছে এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসছে, এগুলো ভাইয়ারা বলবে। তারপরে ওই টপিকটা আপনি উত্তরণের বই বা আপনার কাছে যে বই আছে ওখান থেকে ওই টপিকটাকে 360 অ্যাঙ্গেলে কাভার করবেন। 360 মানে হচ্ছে এটা আশপাশ দিয়ে যাবেন আর কি, আর কিছু যেন না থাকে। আমি বলি হচ্ছে নিউজ আকারে পড়া, নর্থ ইস্ট ওয়েস্ট এন্ড সাউথ। ধরেন আমি আপনাকে এখন সন্ধি পড়াবো, আমি আপনাকে পড়াবো 9th মুনির চৌধুরীর বই অনুযায়ী, ধরেন একদম হুবহু ওই বইটা পড়াবো এখন, কারণ এর থেকে ভালো করে সন্ধি আর বাংলাদেশের কোনো বইতে দেওয়া নাই। এখন আমরা মুনির চৌধুরীর বই অনুযায়ী সন্ধি পড়বো, পড়ার পরে আপনি আমার ক্লাস যখন শেষ করবেন, স্লাইডটা যখন আপনি পড়বেন, পড়ার পরে আপনি একটা বই ধরবেন, আপনি উত্তরণের বইটা নিলেন, নিয়ে ওখান থেকে আবার এটাকে মিলিয়ে মিলিয়ে পড়বেন। ওখানে কিছু এক্সাম্পল আপনি বেশি পাবেন, কিছু জায়গায় কম পাইতে পারেন, কিছু রুলসের আবার ওখানে এমন ব্যাখ্যা পাবেন যেটা আপনার পরে বুঝতে সুবিধা হবে। হয়তো আমার কাছে আপনি কম ক্লিয়ার হয়েছেন, অথবা হায়াত মাহমুদের বই আছে আপনার কাছে, আপনি সেটা নেন, এভাবে পড়বেন। আপনি আগে ক্লাসটা করবেন, ভাইয়াকে পড়ালো সেটা দেখবেন, তারপর ওই টপিক গুলো যে বই আপনার হাতে আছে ওখান থেকে ক্লিয়ার করবেন। দ্যাটস ইট, আর কিছু না। তবে টপিক পড়ার সময় চেষ্টা করবেন এই নিউজটা মাথায় রাখার, একটা টপিকের 4 পাঁচ ধরে পড়ার, তাহলে আপনি বেশি উপকৃত হবেন। এখন আসেন আমরা সন্ধি নিয়ে যদি আলাপ করি, সন্ধিতে আমরা কি পড়ি, কি করি? সন্ধি শব্দটার অর্থ হচ্ছে মিলন। এখন এটা ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয় ভাই, আগেই বলছি ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়, কারণ ধ্বনির মারপ্যাচ আছে এখানে। পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলন। দেখেন, বর্ণের মিলন কথাটা একবারে সঠিক না, এটা আবার শতভাগ ভুলও না। কারণ স্বরসন্ধি যেটা, স্বরসন্ধিটা পুরাটাই হচ্ছে ধ্বনির মিলন, স্বরসন্ধিটা।
আর ব্যঞ্জন সন্ধি যেটা, এখানে ধ্বনি বর্ণে দুটো মিলে এই ঘটনাগুলো ঘটে। আপনি এখন বলতে পারবেন না ভাইয়া, যাহা ধ্বনি তাহার লিখিত রূপটাই তো বর্ণ, তাহলে সন্ধি ধ্বনির মিলন বললে বর্ণের মিলন বলতে পারবো না কেন? না, বর্ণের মিলন বলতে পারবেন না। পারবেন না এই কারণে, কারণ আপনি এখানে মূলত কি করছেন, এখানে বিদ্যা আর তার সাথে যখন আপনি আলোয় লিখছেন, আপনি লেখার সময় বিদ্যালয় লিখছেন, আপনি কোথায় এখানে বর্ণের মিলন ঘটালেন বলেন? আপনি কাজ করছেন ধ্বনির উপরে। সুতরাং সন্ধির উদ্দেশ্য যদি দেখেন, দেখেন ধ্বনিগত মাধুর্য সম্পাদন করা, উচ্চারণ সহজ করে ফেলা। দেখেন সমস্ত ফোকাস যাচ্ছে হচ্ছে ধ্বনির উপরে, খেয়াল করে দেখেন। একটা বর্ণ লোপ পায়, বর্ণ লোপ পায় আপনি বা ব্যঞ্জন এবং স্বর দুই জায়গাতে এই ঘটনা ঘটে, বদলে যায়। দুটি বর্ণ মিলে একটি বর্ণে মিলিত হয়, পাশাপাশি উভয় বর্ণের মিলনে নতুন বর্ণের সৃষ্টি হয়, এটা হলো ব্যঞ্জনের ক্ষেত্রে হয়। অব্যয় পদের কোনো সন্ধি হয় না, এই কথাটা অমীমাংসিত। আসলে কোন পদের সন্ধি হয় না কেউ বলতে পারবে না। বুঝতে পারছেন? এটা অমীমাংসিত কথা, অব্যয় পদের সন্ধি হয়। যেমন আপনি যদি বলেন এই যে কিং, তারপরে হচ্ছে বা, সমান সমান কিংবা, সরি কিম তারপরে বা কিংবা। তো এখানে আপনি অব্যয় পদের সন্ধি যে হবে না এমন না, হতে পারে, কিন্তু আহ সমস্ত অব্যয়ের সন্ধি হবে না। খুব সামান্য কিছু ক্ষেত্রে অব্যয়পদের সন্ধি হতে পারে, ক্রিয়াপদের সন্ধি করা সম্ভব না। আবার কোনো কোনো বইতে দেখবেন হচ্ছে বিশেষণের সন্ধি হয় না, কিন্তু বিশেষণের সন্ধি হয়। সুতরাং কোন পদের সন্ধি হয় আর কোন পদের হয় না, এটা মোটামুটি অমীমাংসিত জিনিস, এটা নিয়ে আপনার মাথা ঘামায়েন না, আমি ঘামাইতে নিষেধ করি। কারণ এটার কোনো শেষ নাই। আপনি জানেন এর হয় না, কিন্তু আমি দেখাই দিব এটার হয়। আমি বলতেছি এটার হয় না, আপনি এটা দেখাই দিবেন যে এই যে ভাইয়া ওই বইতে করছে। বুঝছেন? এটা অমীমাংসিত। সুতরাং সন্ধি ধ্বনিতত্ত্ব আলোচনার বিষয়, এবং এখানে ধ্বনির হিসাব কিতাবই চলে। এখন আপনারা সন্ধি ক্লাসিফিকেশন যখন করবেন, কোনটা ভালো? ক্লাসিফিকেশনের সন্ধি দুই প্রকার, এটাই ভালো। কেন বললাম? এই যে খাঁটি বাংলা সন্ধি আর সংস্কৃত বা তৎসম সন্ধি, এটাই হচ্ছে সব থেকে ভালো ক্লাসিফিকেশন। খাঁটি বাংলা আবার দুই রকম, একটা স্বর একটা ব্যঞ্জন, আর সংস্কৃত বা তৎসম স্বর ব্যঞ্জন আর বিসর্গ। দ্যাট মিনস যত বিসর্গ সন্ধি পাবেন আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন এটা সংস্কৃত সন্ধি। এখন আসেন, আপনি যত সন্ধি পড়েন মনে রাখবেন, শতকরা প্রায় 90টা প্লাস হচ্ছে আপনার তৎসম শব্দের সন্ধি। তৎসম শব্দের সন্ধি 90টার বেশি, অর্থাৎ যত সন্ধি আপনি পড়েন, এখানে আছে যেটা খুব কম, এটা 10% হবে না, তার থেকে কম হবে। অর্থাৎ বাংলা যতগুলো শব্দের সন্ধি হয়, 10% বাংলা শব্দ না, ম্যাক্সিমাম হচ্ছে তৎসম শব্দের সন্ধি, এটা মাথায় রাখবেন। এগুলো ক্লাসিফিকেশন। এখন আসেন, পরীক্ষায় যদি আসে সন্ধি কত প্রকার, কি দিবেন? এক নম্বর কথা, বিসিএস এ কোনোদিন এই প্রশ্ন আসবে না। যদি আসে তাহলে দুই প্রকার দিবেন, এটা ভালো। আমি কি আপনাদের বুঝাইতে পারছি না পারি নাই বলেন? এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? ওকে। কারক উত্তরণ বইয়ের শব্দ তত্ত্বে দেওয়া কেন, এটা তাহলে ভুল। আমি স্বীকার করে নিচ্ছি তারা ভুল করছে, ম্যাটেরিয়ালস টিম। আমি জানাই দিব তারা যেন এটাকে আর এরকম না করে নেক্সটে। হ্যাঁ, এটা কারক বাক্য তত্ত্ব হবে। ইকরা। এখন আসেন, আপনারা কেন সন্ধি ভুল করেন আমি বলি, দেখেন তো আপনাদের বুঝতে সুবিধা হয় কিনা, আমার কথার সাথে কথা মিলে কিনা। আপনারা কি করেন, সন্ধিতে প্রথমে ইচ্ছামতো নিয়ম পড়েন, তারপরে উদাহরণ পড়েন। আপনারা নর্মাল এটা করেন, যার জন্য আপনার সন্ধি ভুল হয়। আপনি আজকে থেকে উল্টাটা করবেন, আপনি আগে উদাহরণ পড়বেন, তারপরে নিয়ম পড়বেন। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? এক দুই, আপনাদের সন্ধি ভুল হওয়ার সব থেকে বড় কারণ যেটা অ্যাপ্রোচে ভুল আছে, আরেকটা যেটা সেটা হচ্ছে শব্দের অর্থ না জানা। শব্দের অর্থ না জানা। এখন কেউ যদি এটা বুঝতে পারে যে রত্নাকর হচ্ছে সমুদ্র শব্দের সমার্থক শব্দ, ভালো মতো দেখেন কথাটা, রত্নাকর সমুদ্রের সমার্থক শব্দ। এখন সমুদ্রের যতগুলো সমার্থক শব্দ আছে তার মধ্যে একটা হচ্ছে রত্নাকর, খুব আলংকারিক একটা শব্দ। রত্নাকর কথাটা ভাঙলে হয় হচ্ছে রত্ন আর হচ্ছে আকর। এই আকর শব্দের অর্থ হচ্ছে খনি, আর রত্ন মানে হচ্ছে রত্ন। তাহলে সমুদ্র মানে হচ্ছে রত্ন বা ধন সম্পদের খনি। এখন সমুদ্রই হচ্ছে পৃথিবীতে সব থেকে বেশি সম্পদের আধার, এটা আমরা প্রত্যেকে জানি। এই জন্য সমুদ্রকে বলা হয়েছে রত্নাকর বা সমুদ্রের খনি। এখন কেউ যদি এটার অর্থ বুঝতে পারে, আপনি তারা সন্ধি থেকে প্রশ্ন করে কেমনে আটকাবেন বলেন? আপনি পারবেন না। কথামৃত, এই মৃত মানে যে মরা মানুষ না,
যদি কেউ এটা বুঝে ফেলে ওর সন্ধি ভুল হবে না। আর যদি এটা বুঝতে না পারে তাহলে সে সন্ধি করবে এরকম, সে কোন সন্ধি করবে এরকম, কথা যোগ মৃত। সে সন্ধি করবে যে কথা মরে গেছে, এটা সে ভুল করলো। কথামৃত মানে হচ্ছে কথা অমৃতের মতো, অমৃত হচ্ছে একটা মিষ্টান্ন, অত্যন্ত চমৎকার, তাহলে কথা অমৃত, এই হচ্ছে আপনার কথামৃত। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? এখন আপনি যদি এখানে দেখেন যে কথা মৃত, তাহলে কথা আর মৃত এটা মনে হয় না, এটা একটা বড় ধরনের মিস্টেক, এটা কোনোদিনও সন্ধি প্রক্রিয়া না, এটা সার্থক প্রসেস বা পদ্ধতি না। কথা অমৃত, এটা হচ্ছে কথা মৃত। আপনারা কি আমার কথা বুঝছেন না বুঝেন নাই? একটু আওয়াজ দিবেন, একটু কথা বলবেন আমার সাথে। ডান। আচ্ছা, এখন রাবেয়া হ্যান্ড রেজ করছে, কিছু কি আপনি বলতে চান রাবেয়া? ইব্রাহিম ভাই, উনি যদি বলতে চায় তাহলে তারা মাইক অন করে দেন। আপনি বলতে চান কিনা আগে বলেন চ্যাটে, নাকি আপনি ভুলে হাত তুলে ফেলছেন? মারজান, আমি বলবো। হ্যাঁ, ভুলে তুলে ফেলছেন মনে হয়, আপনার রেসপন্সিভ না, প্রপারলি রেসপন্স করবেন, তাহলে টাইম আপনাদেরই বাঁচবে। দেখেন, আপনাদেরকে একটু ডিটেইলে বলি, দেখেন তো বুঝেন কিনা। বাংলা শব্দ গঠন করার যতগুলো পদ্ধতি আছে, এই তিনটা হলো সার্থক পদ্ধতি। একটা হচ্ছে সমাস, একটা হচ্ছে উপসর্গ, আর একটা হচ্ছে প্রত্যয়। এর মধ্যে সন্ধি প্রত্যয়কে হেল্প করে, উপসর্গকে হেল্প করে, সমাসকেও হেল্প করে, আলটিমেটলি আর কি। মূল সম্পর্ক হচ্ছে প্রত্যয়ের সাথে। এখন আমাদের মধ্যে একটা কমন ভুল আছে, সেটা হচ্ছে আমরা মনে করি যে সন্ধি বাংলা শব্দ গঠনের উপায়। আমি আপনার এখানে আগে ভালো করে লিখে দিই যে সন্ধি বাংলা শব্দ গঠনের উপায় নয়। কেন? দেখেন, আপনি এখন বলবেন ভাইয়া এখানে সিংহাসন, এখানে রত্নাকর, এখানে দেবালয়, এখানে হিতাহিত, সব তো সন্ধি দিয়ে হয়েছে না? সব সন্ধি দিয়ে হয় নাই। দেখেন, আপনি এখানে সিংহ আর আসন এই দুটোকে সন্ধি করে এই সিংহর অধ্বনি আর আসনের হচ্ছে আধ্বনি, দুটোকে মিলে আপনি আ বানাইছেন, অর্থাৎ আপনি এখানে এসে বানাইছেন হচ্ছে সিংহাসন। এটা স্বরসন্ধির 1 নম্বর নিয়ম, যে কেউ জানে, এটা ক্লাস 6 এর রুল। অর্থাৎ অ থাকলে যদি ডানে বামে যাই থাকে, অ সমান সমান আ, ডানে বামে যদি আ থাকে আলটিমেটলি সমান সমান আ হবে। এপাশে আ যদি থাকে, এপাশে যদি অ থাকে, তাতেও কি হবে? এখানে আ হবে, শুরুতে অ আছে, তারপরে আ আছে, তাও শেষমেশ কি হবে? আতে আসবে। এটা 1 নম্বর নিয়মে পড়ছে। কিন্তু ঝামেলা এখানে না, ঝামেলা ভিন্ন জায়গায়। ঝামেলা হচ্ছে এই সিংহাসন শব্দটার জন্ম হয়েছে হলো সমাসের ঘরে। অর্থাৎ আপনি সেখানে পড়ছেন সিংহ চিহ্নিত আসন, ওখানে পড়ছেন হচ্ছে এইভাবে সিংহ চিহ্নিত আসন। এখন শব্দটা ছিল হচ্ছে এরকম সিংহ আসন। দেখেন, এখানে সিংহ, এখানে আসন, সুতরাং আপনার এখানে ব্যাস বাক্য থেকে সমস্ত পদ বানালে সেটাই বানাইতে হবে। আবার দেখেন, নব অন্য উপলক্ষে যে উৎসব, এখন এখানে আছে নব আর অন্য, আপনাকে তাই আনতে হবে, একটা হচ্ছে নব আর একটা হচ্ছে অন্য। তো এখন দেখেন, আপনি বললেন রত্নের বা সম্পদের আকর সমান সমান, এখান থেকে যদি বিভক্তি বাদ দেন তাহলে হবে রত্ন, তাহলে নিলেন হচ্ছে রত্ন, আর এ পাশে সরাসরি হচ্ছে আকর। এখন এই শব্দগুলোকে যখন আপনি সমাসের ঘরে জন্ম দিছেন, জন্ম দেওয়ার পরে আপনি দেখলেন যে উচ্চারণ করতে সুবিধা নাই, শব্দ তৈরি হয়েছে ঠিক কিন্তু উচ্চারণটা ঠিক নাই, আপনি ভালো মতো উচ্চারণ করতে পারতেছেন না, তখন আপনি কি করছেন? আপনি এদের উপরে সন্ধিকে অ্যাপ্লাই করে দিয়েছেন, অর্থাৎ সিংহ আর আসনকে সন্ধি করছেন, করে আপনি বানাইছেন হচ্ছে এবার সিংহাসন, সহজ করে ফেলাইছেন। নব আর অন্যকে সন্ধি করছেন, সন্ধি করে আপনি বানাইছেন হচ্ছে নবান্ন, এখানে সন্ধি করছেন। এখানে রত্ন আর আকরকে সন্ধি করছেন, করে আপনি বানাইছেন হচ্ছে রত্নাকর। কিন্তু শব্দটা জন্মের দিন রত্নাকর ছিল না, ও ছিল রত্ন আকর। জন্মের দিন সিংহাসন ছিল না, ও ছিল সিংহ আসন, কজ এখানেও সিংহ, এখানেও আসন, এখানে তো তাই হবার কথা। হঠাৎ করে সিংহ আর আসন এসে সিংহাসন হবার কথা না, সিংহ আসন হইছিল। বিদ্যার নিমিত্তে আলয়, দেখেন, বিদ্যার নিমিত্তে বা বিদ্যার জন্য আলয়। এখন এখান থেকে আনেন বিদ্যা, এখান থেকে আলয়, তো কথাটা তো মূলত এইটা, কথাটা মূলত হচ্ছে বিদ্যা আলয়।
তো দেখলেন শুনতে ভাল লাগে না, তখন এখানে সন্ধি অ্যাপ্লাই করছেন, করে রেখে আরেকটু স্মুথ করছেন, এটার নাম হচ্ছে বিদ্যালয়। তাহলে সন্ধি আসলে দেখেন ধ্বনি মাধুর্য সম্পাদন করে, নিজের শব্দের জন্ম দেয় না, অন্যের দ্বারা তৈরি হওয়া শব্দকে সে সহজ করে, বিশেষ করে সমাজকে সে হেল্প করে, সমাজকে সে স্মুথ করে পূর্ণাঙ্গতা দেয়। আরো দেখেন নবান্ন শব্দের শাব্দিক অর্থ কি, দেখেন নব আর হচ্ছে অন্য আছে এর মধ্যে, নবান্ন মানে তো নতুন ভাত, শাব্দিক অর্থে যদি যান, কিন্তু এটার আসল পরিচয় পাবেন ওর যেখানে হচ্ছে আপনার জন্ম পরিচয় আছে, ওর যেখানে জন্ম নিবন্ধন হয়েছে ওই জায়গায়, অর্থাৎ নবান্ন উপলক্ষে যে উৎসব। আপনি আসলেও জানেন নবান্ন মানে উৎসব, কিন্তু আপনি শুধু নবান্ন শব্দের ভিতরে উৎসব পান না। পান কোথায়? সমাসের ব্যাস বাক্যে আপনি পাচ্ছেন, এই যে সমাসের ব্যাস বাক্য নবান্ন উপলক্ষে যে উৎসব, তার নাম হচ্ছে নবান্ন। নবান্ন মানে নতুন ভাত নাইরা, বহুব্রীহি সমাস। তাহলে আসল পরিচয় যেখানে জন্ম হয়েছে সেখানে। সন্ধি আপনাকে আসল পরিচয় দিতে পারে না। সন্ধি স্বয়ংসিদ্ধ পদ্ধতি না, সে অন্য শব্দকে কেবলমাত্র কি করে, উচ্চারণ সহজ করে দেয়, দ্যাটস ইট, এই পর্যন্তই। বুঝছেন কি বুঝেন না? এবার সন্ধির ফাংশনটা বুঝছেন তো, কিভাবে সে কাজ করে? এই কথা বলেন, আওয়াজ দেন, আমি কি খুব বেশি কঠিন কিছুতে চলে গেছি নাকি বুঝছেন? আপনারা যত বুঝবেন অত বেশি গভীরে যাব। ওকে, এখন আসেন, আমি আপনাদের বলছিলাম যে যদি আপনি অর্থ বুঝতে পারেন আপনার কাছে এটা ডাল ভাত। এখন যে বুঝলোই না রত্নাকর মানে কি, যে বুঝলোই না দেবালয় মানে কি, তখন সে সন্ধি করবে কি? সে সন্ধি করবে হচ্ছে এরকম, দেবা আর হচ্ছে লয়, এরকম সন্ধি করবে। কিন্তু সে যদি বুঝে দেবালয় মানে দেবতার বাড়ি, তাহলে সে বুঝবো ও আচ্ছা, এখানে লয় না, এখানে আলয় আছে, আলয়, আলয় মানে হচ্ছে বাড়ি। তাহলে দেবযোগ আলয়, এই হলো দেব মানে দেবতা থেকে, আর হচ্ছে আলয়, এই হলো দেবালয়। এখানে বতে অধ্বনি, আলয়ে আধ্বনি, দুটো মিলে হয়েছে আধ্বনি। এভাবে অর্থ বুঝে পড়বেন। এটা হলো সন্ধির জন্য আপনাদের সব থেকে প্রাইম সবক আমার পক্ষ থেকে। কোন টিচার, আমার এক্সপিরিয়েন্স বলে, আপনাকে সন্ধি শিখাইতে পারবে না যদি আপনি শব্দের অর্থ না বোঝেন। যদি শব্দের অর্থ বোঝেন, প্রশ্ন করলে আপনার আটকানো অসম্ভব হবে, আপনি পারবেন আশা করা যায়। এই জন্য এটা পড়বেন। এক দুই, আপনি আগে এক্সাম্পল ভাঙার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। যেমন এখানে দেখেন নরাধম কেমনে ভাঙছে, অ যোগ অ দিয়ে আ। তাহলে এ হলো নর আর হচ্ছে অধম, এই নরতের মধ্যে আছে অ, অধমে আছে অ, তাহলে দুটো ধ্বনির মিলনকে যদি সন্ধি বলে, অ আর অ মিলে কি হয়েছে আলটিমেটলি আ হয়েছে। হিমযোগ আলয়, হিমালয়, এখানে বলতেছে অ আর আ মিলে আ হয়েছে, তাহলে হিম, এখানে অ আছে, আলয়ে আ আছে। আশাতীত, আশা আর অতীত, তাহলে এখানেও আ, এখানে হচ্ছে অ, তাহলে আ যোগ অ। বিদ্যালয়, এখানে আর আ মিলে হয়েছে, তাহলে বিদ্যাতে আ, আলয়ে আ, সিম্পল। তাহলে কারাগার কি হবে বলেন? কারা আর আগার, মহাশয় কি হবে? মহাযোগ আশয়। সদানন্দ কি হবে? সদাযোগ আনন্দ। সবসময় যে খুশিতে থাকে তার নাম হচ্ছে সদানন্দ। এখন আপনারা বলেন হিমাচলের সন্ধি কি হবে? অলমোস্ট এভরি ক্লাসেস আমি এটা জিজ্ঞেস করি যে হিমাচল মানে কি, এভরি ক্লাস বলেন তো, হিমাচলের সন্ধি করে দেন। আপনাদের অনেকে এটা ভুল লেখছেন, অনেকে ঠিক লেখছেন, আবার একজন ডানে ঠিক বামে ভুল, অথবা বামে ঠিক ডানে ভুল। খুব, না আসলে ঠিক আছে কিনা আমরা দেখি তো, সর্বনাশ করে লেখছেন তো আপনারা। আহ হিমো রবিন, ইয়া আপনি ঠিক আছেন। রিমি, না রে ভাই, নাই। রাবেয়া খাতুন, আপনারটা ঠিক আছে। এরপরে তো ডানে বামে বিভিন্ন ভুল চোখে পড়ছে। হ্যাঁ রাবেয়া, এক্স্যাক্টলি, এই যে ধরে ফেলছেন আপনি। এতক্ষণ তাহলে আমার আলোচনাটা কিছুটা হইলো কাজে দিছে। দেখেন হিমাচল শব্দটার মধ্যে আপনি আঁচল কিভাবে রিলেট করতেছেন? কাপড়ের আঁচল তো এখানে নাই ভাইয়া। দেখেন এই হিমাচল, হিমাচল, ভারতে তো একটা জায়গা আছে হিমাচল প্রদেশ, তাই না? এখানে অচল হচ্ছে পাহাড় শব্দের সমার্থক। এই যে অচল শব্দটা, অচল এটা পাহাড়ের সমার্থক। তো হিমাচল মানে বরফের পাহাড়, তাহলে এখানে হচ্ছে হিম, আর এই পাশে হচ্ছে অচল। এখন যদি আঁচল লিখতে চান, আঁচলের বানান হচ্ছে এইটা, যেটা শাড়ির আঁচল অঞ্চল থেকে তৈরি হয়েছে। আর যদি শুধু এরকম করে আঁচল লিখেন কোনো কিছু ছাড়া, এটার কোনো অর্থই নাই। অর্থ আছে এটা শাড়ির আঁচলে। এখন আপনারা বলেন হিমাচল শব্দের সাথে শাড়ির আঁচলের কোনো রিলেশন আছে? নাই, কোনো দিক থেকে মিলবে না, এটা বাদ, এটা নাই এখানে। হিমাচল মানে বরফের পাহাড়, বুঝতে পারছেন, ঠান্ডা পাহাড়। তাহলে একটা হলো হিম মানে এটা বরফ, অচল মানে হচ্ছে পাহাড়। এখানের অধ্বনি, এখানের অধ্বনি, দুই অ মিলে রূপান্তরিত হচ্ছে আ,
অর্থাৎ হিমাচলের মধ্যে অচল আছে, আচল নাই। আপনারা 2 জন বাদে বা 3 জন বাদে বাকি সবাই অলমোস্ট অনেকে উত্তর দিছেন, অনেক লম্বা চ্যাট লিস্ট হয়েছে, আপনারা প্রায় সবাই ভুল করছেন। আমি কি আপনাদের বুঝাতে পারছি? তাহলে সন্ধির মারপ্যাচ কোথায়? আপনি নিয়ম শিখে যদি শহীদ হয়ে যান তারপরে সন্ধি ভুল করবেন, যদি আপনি অর্থ বুঝতে না পারেন। আমি কি আপনাদের বোঝাতে পারছি না পারি নাই বলেন? আপনাদের দুর্বলতা বুঝছেন? তুমি আমার প্রাণাধিক প্রিয়। প্রাণাধিক প্রিয় মানে প্রাণের থেকেও বেশি প্রিয়, মানে প্রাণ আর হচ্ছে অধিক। হস্ত হচ্ছে অন্তর, হস্তান্তর। হিত আর অহিত, আমি বলি না অনেক সময় আমরা যে ভাইয়া ও রেগে গেলে ওর হিতাহিত জ্ঞান থাকে না, হিতাহিত মানে ভালো মন্দ জ্ঞান আর থাকে না। তাহলে হিত মানে ভালো, আর অহিত মানে হচ্ছে খারাপ, ভালো মন্দ জ্ঞান সে হারায় ফেলে। এই হচ্ছে হিত আর অহিত মিলে হচ্ছে হিতাহিত। ঠিক এখানে মহাযোগর্গ মহার্ঘ, সে ব্যবসা করে আশাতীত ফল লাভ করছে, আশার অতীত সে কখনো ভাবেই না এমনটা, এমন একটা ফল পাইছে, দ্যাট মিন্স আশা আর অতীত মিলে হয়ে গেল আশাতীত। আপনারা কি আমার কথা ধরতে পারছেন না পারেন নাই বলেন? ডান। এখন তাহলে কিভাবে পড়বেন? ডান বলেন বুঝলে, অথবা ইয়েস বলেন। ওকে, এখন বলেন তো কার কার বাসায় বাংলা একাডেমির বাংলা টু বাংলা ডিকশনারি আছে, একটু বলবেন। বাংলা একাডেমির ডিকশনারি আছে বা সন্ধি অভিধান আছে। সন্ধি অভিধান নামও কিন্তু অভিধান আছে, জানেন কিনা আমি জানি না। বাংলা একাডেমিক ডিকশনারি, বাংলা টু বাংলা ডিকশনারি। আচ্ছা, অল্প কজন পাচ্ছি, বাকিদের পাচ্ছি না। ঠিক আছে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বাংলা টু বাংলা ডিকশনারি কিনে নেবেন। যখন আপনি পড়তে বসবেন অনেকগুলো শব্দের আপনি ব্যাখ্যা জানেন না, এই যে নিচে লাইনে দেখেন গিরীন্দ্র, ক্ষিতীশ, মহীন্দ্র, শ্রীশ, পৃথ্বীশ, অতীব, প্রতীক্ষা, ম্যাক্সিমাম শব্দ হয়তো আপনি জানেন না। মহীন্দ্র মানে যদি আপনি বুঝেন যে পৃথিবীর বড় রাজা হলে তারা মহীন্দ্র বলে, তাহলে আপনারা কেউ আটকাইতে পারবে? পারবে না তো, কারণ মহি মানে পৃথিবী আর ইন্দ্র মানে রাজা, তো মহীন্দ্র আপনি আপনি আর আপনারা কেমনে ভুল করবেন বলেন? আপনি পারবেন। গিরীন্দ্র মানে যে পাহাড়ের রাজা, এটা যদি আপনি বুঝেন আপনারা কে আটকাইতে পারবে? গিরি মানে পাহাড়, ইন্দ্র মানে রাজা বা সেরা, তাহলে গিরির সাথে ইন্দ্র। ক্ষিতীশ মানেও পৃথিবীর রাজা, ক্ষিতি মানে পৃথিবী, তাহলে ক্ষিতির সাথে ইশ যুক্ত করবেন, ব্যাস হয়ে গেছে। কথা বুঝছেন? সুতরাং এগুলো খুবই সিম্পল ব্যাপার, যদি আপনি অর্থ জানেন। যেমন ধরেন আমরা যদি আপনি নিয়ম ধরেন, হয়তো সব নিয়ম আমি মুখে মুখে বলতে পারবো না, কিন্তু আপনি যদি আমাকে শব্দ দেন, আমি আশা করি আমি আত্মবিশ্বাসী 100-র মধ্যে 99টা শব্দ শুনতে আমি ঠিক করে দিব। একটা হয়তো ভুল হইতে পারে আমার, 100-তে 100 বলা উচিত না, আল্লাহ মাফ করুক। তো কেন? কারণ শব্দের অর্থ আমি বুঝতে পারবো, এই জন্য আমার আত্মবিশ্বাস আছে, আমি করে দিতে পারবো। তো আপনি যদি অর্থগুলো বুঝতে পারেন দেখবেন আপনিও পারতেছেন, আপনার খুব সামান্যই ভুল হবে। এই হলো সন্ধি পড়বার প্রসেস। আপনার আমার শব্দ মুখস্থ করানোর নিয়ম দেখানো এই ক্লাসের উদ্দেশ্য না, মোটেই না, মোটেই না। কারণ আমি যদি আপনার এটা করে দিয়ে যাই তাহলে আপনার 1 পয়সা লাভ হবে না, যেমনি লাভ হবে হেমনে কইলাম। এখন আসেন এখানে, যদি আপনি পড়া শুরু করেন রস্বই দীর্ঘই যাই থাকুক শেষে দীর্ঘই হবে, না আপনার সিস্টেমে ভুল আছে। আপনি অতীতকে কেমনে ভাঙছে আপনি দেখেন, ও আচ্ছা অতি যোগিত, তাহলে অতীতে কি আছে রস্বই, তো কি আছে রস্বই, বাস হয়ে গেছে দীর্ঘই। এখন আপনি এসে এখান থেকে ভাগ ভাঙা শুরু করে দেন, তাহলে রবীন্দ্র কেমনে হয়েছে? ও রবির সাথে ইন্দ্র হয়েছে, তাহলে রবি হচ্ছে রস্বই, ইন্দ্র তো রস্বই, এ হয়ে গেছে দুইটা মিলে রবীন্দ্র দীর্ঘই। দিল্লীশ্বর কেমনে হয়েছে? বুঝছি বুঝছি, একটা দিল্লী আর একটা ঈশ্বর। প্রতীক্ষা কেমনে হয়েছে? একটা প্রতি একটা ইক্ষা, এই হলো প্রতীক্ষা। পৃথ্বীশ কেমনে হয়েছে? একটা পৃথ্বী আর একটা ইস, এই হলো পৃথ্বীশ। সো ভাইয়া, কাম টু দ্য পয়েন্ট। আপনি ফার্স্টে পড়বেন পড়বেন হচ্ছে এক্সাম্পল, দেন আপনি পড়বেন হচ্ছে এক্সাম্পল, পড়ার পরে আপনি পড়বেন হচ্ছে রুল, আর আপনার সাথে থাকবে হচ্ছে ডিকশনারি। এবার বলেন আপনি প্রসেস বুঝছেন? এখন দেখেন তো আপনি এখান থেকে হ্রস্ব দীর্ঘ যাই থাকুক আলটিমেটলি দীর্ঘকার হয়, তাহলে মরুভূমির মরু, উদ্যানের উদ্যান, শেষমেশ মরুদ্যান, কে না পারবে? আপনারা কে আটকাতে পারে বলেন? আপনি এখানে প্রথম দিকে দীর্ঘ তারপর হ্রস্ব, আলটিমেটলি কি হবে? দীর্ঘ হবে। তাহলে বোধযোগ উক্তি, বোধোক্তি কে না পারবে বলেন? পারার জিনিস। ক্লিয়ার কিনা বলেন এখান থেকে? তাহলে লঘুর্মি, লঘুর্মি মানে কি? লঘু আর উর্মি, তাহলে লঘু দুটি দীর্ঘকার, লঘু আর হচ্ছে উর্মি, উর্মি মানে হচ্ছে ঢেউ, তাহলে লঘুর্মি মানে হচ্ছে ছোট্ট ঢেউ, সামান্য ঢেউ যেটার শক্তি কম। বহুর্ধ্ব মানে হচ্ছে বহুর মধ্যে ঊর্ধ্ব। এই তো মরুদ্যান মানে মরুভূমির মধ্যে বাগান, উদ্যান মানে হচ্ছে বাগান। ওকে, আবার এখানে দেখেন যে শুরুর দিকে অ বা আ যাই থাকুক, তার শেষে রস্বই বা দীর্ঘই যাই আসুক, আলটিমেটলি হবে হচ্ছে এ। তাহলে এবার পূর্ণেন্দু আপনারা সন্ধি করেন, আমি কিছু বলবো না, আমি চ্যাট বক্স ওপেন করতেছি, কাজ আপনাদের। এগুলোতে লিখে দেওয়াই আছে মামুর বেটা, আমি এগুলো ধরবো না, নিচের গুলো করেন। পূর্ণেন্দু সন্ধি করেন।
দেখি এবার পূর্ণেন্দু। রবিন একটু ভুল হয়েছে। মেহজাবিন গুড। সৌম্য ফাইন। বর্ণা চমৎকার। রবিন হ্যাঁ এবার ঠিক আছে, বাংলা লিখবেন গুড। আহ সোহানা ঠিক আছে। দৌলত, এই যে আপনারা সবাই পারতেছেন। এখন বলেন পূর্ণেন্দু কেন পারলেন? কারণ ভাঙা সহজ হয়েছে। পূর্ণেন্দু মানে হচ্ছে পূর্ণ চাঁদ। তাহলে একটা হলো পূর্ণ আর একটা হলো ইন্দু। তাহলে বুঝে নিলাম ইন্দু হচ্ছে চাঁদ শব্দের সমার্থক শব্দ। তাহলে চাঁদ, চন্দ্র, ইন্দু, বিধু, সোম, তারপরে শশাঙ্ক, তারপর হচ্ছে হিমাংশু, তারপর সুধাংশু, তারপর নিশাকর, নিশাপতি, নিশানাথ, নিশিকান্ত। হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছে যে ইন্দু। হ্যাঁ, এগুলো সবগুলো, তারপরে শশী, এই যে শশী, যেটা শশী, এগুলো সব হচ্ছে চাঁদ শব্দের সমার্থক শব্দ। তাহলে এখন আপনি কিন্তু এখানে ভুল করেন নাই। আপনি যদি খালি বলতেন পূর্ণা, যেহেতু এখানে আ বলার চান্স আছে, ধরেন আপনি যদি বলতেন আর কি পূর্ণা, অথবা ধরেন এখানে আসা ইন্দু বলার সময় যদি খালি যেহেতু দীর্ঘই বলার চান্স আছে, আপনি যদি এখানে আইসা কোনো কারণে এরকম বলতেন তাহলে ভুল হইতো। কিন্তু আপনি দেখতেছেন এই ইন্দুর কোনো অর্থ নাই, এই পূর্ণা কোনো অর্থ দিচ্ছে না। মানুষের নাম হলে হইতে পারে সে অন্নপূর্ণা ওই অর্থে, বাট এখানে কোনো অর্থ দিচ্ছে না। তো পূর্ণেন্দু, পূর্ণ আর ইন্দু। তাহলে শ্রবণেন্দ্রিয় কি হবে? শ্রবণ আর ইন্দ্রিয়। এটা সযোগ ইচ্ছা, নরযোগ এস, রমযোগ এস, নরযোগ ইন্দ্র হয়ে গেছে নরেন্দ্র। পারবেন কিনা বলেন? বলেন বলেন, ভয় কাটছে? হেই এভরিওয়ান, তাহলে এটাও পারবেন। এগুলো আমি আর ধরবো না, আমি একটু আগাবো দ্রুত। আপনি এগুলো পারবেন, নিচে এসে কাজ করার চেষ্টা করবেন, এভাবে করবেন। নীল যোগ উৎপল, যথাযোগ উপযুক্ত, মহাযোগ উৎসব, এভাবে করবেন। এটা সামান্য কঠিন, কিন্তু আপনি দেখেন কিভাবে হয়েছে। আপনি যখন রাজর্ষি করবেন আপনি কি লিখবেন? আপনি লিখবেন হচ্ছে রাজা, আর কি লিখবেন? আর লিখবেন হচ্ছে ঋষি। তখন উচ্চারণ যখন করতেছেন রাজর্ষি, রাজর্ষি, দেখেন তো একটা অর ধ্বনি হচ্ছে না? অর হচ্ছে। সমান সমান হলো রাজর্ষি। এখন এই কথাটা উপরে লিখছে যে অকার বা আকারের পরে যদি রিকার থাকে তো উভয় মিলে অর হয় এবং তার রেফ আকারে পরবর্তী বর্ণের সাথে যুক্ত হয়। ঠিক যদি আপনি বলেন সপ্তর্ষি, তাহলে সপ্তযোগ ঋষি, সপ্তর্ষি। এখন আপনি বলেন তাহলে ভাই এই দুইটার কি হবে? অধম, উত্তম, কি হবে? অধম বর্ণ, উত্তম বর্ণ মানে হচ্ছে অধম যোগ ঋণ, বুঝছেন? অধম যোগ ঋণ, উত্তম যোগ ঋণ। তো অধম যোগ ঋণ মানে হচ্ছে অধমবর্ণ, উত্তম যোগ ঋণ মানে হচ্ছে উত্তম বর্ণ। এই উত্তম বর্ণ মানে হচ্ছে যে ধার দেয় বা যে ঋণ দেয়, সহজ কথা লিখে দিই, যে ঋণ দেয়, উত্তম যোগ ঋণ। তাহলে অধমবর্ণ মানে হচ্ছে যে ঋণ গ্রহণ করে, যে ঋণ গ্রহণ করে। ওকে, ডান। আচ্ছা, এখানে দেখেন পারেন কিনা। সিদ্ধকৃত একটু আগে বলছে যে যদি আপনার হচ্ছে ইয়ে থাকে, আহ সরি, যদি আপনার হচ্ছে অকার বা আকারের পরে যদি রি থাকে, আর এখানে বলতেছেন খালি রির জায়গায় বলবেন ঋত যদি থাকে, তখন আগে হয়েছিল অর, এখন হয়ে যাবে আর। অর্থাৎ যদি শুধু রির কথা বলছে, যদি রি হয় তাহলে তখন হবে অর, আর যদি কোনো কারণে ঋত থাকে তখন অর হবে না, তখন হয়ে যাবে আর। এখন বলে শীতার্থ, আপনি যখন উচ্চারণ করছেন শীতার্থ, মাঝখানে একটা আর ধ্বনি আসতেছে। তৃষ্ণার্ত, মাঝখানে একটা আর ধ্বনি আসতেছে। ঠিক ভয়ার্থ ক্ষুধার্তর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এখানে বলছে অ আ যাই থাকুক এবং এখানে এ ওই যাই থাকুক, আলটিমেটলি ওই হবে। তাহলে হিত যোগ ঐশী, হিত ঐশী। এখন এখানে করেন জন যোগ এক, জন যোগ এক। তাহলে জন, এখানে অ, এখানে এ, সমান সমান হলো আপনার জনৈক। তাহলে জনৈক শব্দের অর্থ হচ্ছে একজন মানুষ। এটাকে খালি উল্টাইয়া বলবেন একজন মানুষ। একজন মানুষ বলেছিলেন, অর্থাৎ জনৈক ব্যক্তি বলেছিলেন, এটা হচ্ছে এই অর্থে। বুঝছেন? ঠিক এখানে যদি করেন সর্বযোগ এব, এ হলো সর্ব, আর এই হচ্ছে এব, সমান সমান হচ্ছে সর্বৈব। সর্বৈব মানে হচ্ছে সব কিছু মিলে। আমরা বলি আরে আরে বলিস না, ও যা বলছে একদম সর্বৈব মিথ্যা। সর্বৈব মিথ্যা মানে হচ্ছে যা আছে সব মিথ্যা। এটা দেখেন পারেন কিনা। এখানে ও আ যাই থাকুক, শেষে ও ও যাই থাকুক, শেষ পর্যন্ত ও তে রূপান্তর হবে। দেখেন মিলছে? এখানে বলছে রস্বই দীর্ঘ ই যাই থাকুক, অ আ যাই থাকুক, এবং তারপরে আপনার যদি সমান সমান একটা জ আসবে এবং তার সাথে হয় অ হবে, না হয় আ হবে, হয় এ হবে, না হয় অ হবে। অর্থাৎ এখানে যদি ইর পরে অ থাকে এবং আলটিমেটলি সেটা জ হয় এবং তার সাথে অ আসে, যদি আ থাকে জর পরে আ আসে, যদি এ থাকে জর পরে এ আসে, যদি অ থাকে আবার জর পরে অ আসে। যেমন দেখেন
নদী যোগ অম্বু নদ্যম্বু, তাহলে নদী যখন আপনি বলতেছেন নদী, দেখেন ই দীর্ঘ ই আসতেছে, অর্থাৎ এইখানে পড়ছে দীর্ঘ ই যোগ অম্বু, এই যে এই জায়গায়, এই যে এখানে দীর্ঘ ই, তারপরে হচ্ছে অম্বু, অম্বু মানে হচ্ছে নদীর পানি, পানি, অম্বু। এখন বলছে যদি দীর্ঘ ই তার সাথে অ আসে, দীর্ঘ ই তার সাথে অ আসছে, উভয় মিলে জ হবে, এই যে হলো নদ দম্বু, এই যে দীর্ঘ উঠে গেছে, উঠে গিয়ে জফলা হয়েছে, ঠিক আছে। এবং আলটিমেট উচ্চারণটা নদ দাম্বু না অম্বু হবে, তাহলে নদ দম্বু, ব্যাস, ক্লিয়ার। তাহলে এটা শুনতে কি হবে, প্রতিযোগ আবর্তন। তাহলে লিখলাম হচ্ছে প্রতি, রস্বইতে পড়ছে, কই 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 কই, রস্বই যোগ আ, এই যে রস্বই যোগ আ, প্রতি রস্বই। তাহলে এই হলো আপনার রস্বই যোগ অ, এখানে রস্বই যোগ এ, এখানে দীর্ঘ এ যোগ অ, তাহলে এখানে অ যদি থাকে অ হবে, আ যদি থাকে আ হবে, সিম্পল জিনিস। তাহলে প্রতি, আরেকটা নিয়ম এখান থেকে বাড়লো, আবর্তন, তাহলে কি হবে, প্রত্যাবর্তন, প্রত্যাবর্তন। ঠিক একইভাবে অতিযোগ আশ্চর্য, অত্যাশ্চর্য, অতি আ, আ যেহেতু আসছে জফলার পরে আ আসবে, অত্যাশ্চর্য। প্রতিযোগ উপকার, প্রত্যুপকার, ও হয়ে যাবে, এখানে আরেকটু বাড়ছে, প্রতিযোগ উপকার, প্রত্যুপকার, ও হয়ে যাবে। কথা বুঝছেন, অর্থাৎ যা হবে এটার পরে যদি যা থাকে জফলার পরে শেষমেশ ওইটাই আসবে। এ হলো প্রতি, আর হলো উপকার, উপকার। তাহলে আপনি যখন লিখতেন, যখন লিখছেন প্রত্যুপকার, তাহলে এই যেখানে ইয়ে ছিল আপনার রসই ছিল, এটা হয়ে গেছে জফলা, এরপরে উপকার, তাহলে কি হবে, এই যে প্রত্যুপকার, বাস, মামলা শেষ। এরপরে আসেন, এখানে বলছে রস্বই দীর্ঘই, সরি রস্য এবং তার সাথে যদি অ থাকে আলটিমেটলি ব হয়, ব ফলা রূপান্তরিত, যেমন সুযোগ অল্প স্বল্প, এখানে দেখেন এই বটা ফলা রূপান্তর হয়েছে। এখানে রস্বই, সরি রস্য থাকতে ই যদি আসে তখন সেটা বি হয়, তাহলে যেমন হচ্ছে আপনার অনুযোগ ইত উন্নীত, ব, বফলে রূপান্তরিত হয়েছে। রস্যর সাথে যদি দীর্ঘই আসে তখন আবার এদিকে বি দীর্ঘই হয়, তাই তনুযোগ ই তন্নি দীর্ঘই হয়েছে, বফলা যুক্ত হয়ে, সিম্পল। আর এখানে বলছে রিকারের পরে যদি রি ভিন্ন অন্য স্বর থাকে, রি ভিন্ন অন্য স্বর মানে অ, আ, তা, ই ইত্যাদি, অন্য স্বর থাকলে রির জায়গায় র হয়, যেমন পিতৃযুগ আদেশ, দেখেন এ হলো পিতৃ, আর তার সাথে হলো আদেশ। এখন আপনি যখন লিখবেন তখন কি লিখবেন, লিখবেন পিত্রাদেশ, দেখেন এই যে যেখানে রিকার ছিল, বলছে রি ভিন্ন অন্য স্বর থাকলে, রি ভিন্ন অন্য স্বর তো আছে রিকারের পরে, অর্থাৎ আ আছে আ, তাহলে কি হয়ে যাবে, বলছে এটা র হবে, র হবে কি, এই যে ত র ফলা র হয়ে গেছে, পিত্রাদেশ, ব্যাস। ঠিক পিত্রালয় সেম সেম সিস্টেমে হবে। আর এটা একটু আলাদা পেজ আমি দেখাবো, এটা একটু ঝামেলা আছে। শুধু এখান থেকে জেনে রাখবেন যে এই এ যদি হয়, ও যদি হয়, ও যদি হয়, ও যদি হয়, এই এ থাকলে নে যোগ নয়ন, এ থাকলে হলো অয়, ওই থাকলে হলো আয়, ও থাকলে হলো অব, ও থাকলে হলো আপ। এটা চলুন একটা আলাদা পেজে গিয়ে আমরা লিখে লিখে আগাই। আসেন একটু সহজে বুঝি, এটা নানান কথা আছে এখানে, এত প্যারা খাওয়ার দরকার নেই, আসেন সহজে জানবো। কি বলছি বলেন তো, বলছি যদি এ থাকে তার জন্য অয় হবে, যেমন নে যোগ অন সমান সমান, দেখেন নয়ন, অর্থাৎ অয় আসছে, অয় এই ধ্বনিটা আসছে। কিন্তু যদি ওই থাকে তার জন্য কি আসবে, আয় আসবে, যেমন দেখেন নই যোগ অক সমান সমান হচ্ছে নায়ক, নায়ক, নাই আয়, এই যে আয়, নায়ক নাই আয়। যদি ও থাকে তার জন্য বলছি অব হবে, যেমন লো যোগ অন সমান সমান হয়ে যাবে লবণ। দেখেন লবণ, লব অব হয়েছে, লবণ লব অব। যদি ও থাকে তার জন্য হবে আব, যেমন হলো ভৌ যোগ উক সমান সমান হয়ে গেল ভাবুক, তাহলে ভাব আব। জাস্ট আপনি এটুকু মনে রাখবেন খালি, এ থাকলে অয়, তারপরে ওই থাকলে আয়, ও থাকলে অব, ও থাকলে আব, দ্যাটস দা সিম্পল ক্যালকুলেশন। বুঝছেন না বুঝেন নেই? এখন এখান থেকে এগুলো মিলাবেন। এই যে নে, নে থাকলে নয়ন, নয়নের মধ্যে কি হবে, নয়নের মধ্যে কি হবে, অয় হবে। নায়কে কি হয়েছে, আয় হয়েছে, তাহলে শয়নে কি হয়েছে, শয় ওই হয়েছে, কারণ এ আছে যেহেতু। গায়কে কি হয়েছে, গায়ে আয় আয় হয়েছে। লবণ লো ও আছে, তাহলে কি হয়েছে, অব হয়েছে, অব, লবণে হয়েছে হলো অব, কিন্তু পাবকের মধ্যে হয়ে গেছে হলো আব।
পারবেন না? পবন, ও আছে, পপ, অপ হয়ে যাবে এখানে। কিন্তু গো যোগ আদি, গবাদি, গব, অপ, এটাও হয়ে গেছে কি অপ। ডান। হ্যালো, আসতে পেরেছেন? আওয়াজ দিবেন। এভরিবডি ডান। ওকে, থ্যাংক ইউ। এখন আসেন, কিছু কিছু সন্ধি আছে সিস্টেম মানবে না। সিস্টেম না মানলে তারা বলা হয় নিপাতনের সিদ্ধ। যদি সেটা স্বরসন্ধির সিস্টেম ভায়োলেট করে নিপাতনের সিদ্ধ স্বর, যদি ব্যঞ্জনের সিস্টেম ভায়োলেট করে তখন আমরা বলি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন, এটুকু। একটা উদাহরণ দেখলে এগুলো আপনি ধরতে পারবেন। দেখেন আমরা ভাঙা দিছি। আমি দেখাই দিই, কুল যুগ অটা। দেখেন এ হলো কুল, আর তারপরে হচ্ছে অটা। এখন স্বরসন্ধির প্রথম নিয়মে আপনি পড়ে আসছেন, যাই থাকুক শেষে হবে। অর্থাৎ তার সাথে এখানে আছে অটাতে আছে এখানে তো দুটো মিলে কি হবার কথা? দুটো মিলে হবার কথা হচ্ছে তাই যে শব্দটা কুলটা, এটা হবার কথা ছিল মূলত কু লাটা। দেখেন তো, বুঝছেন কিনা? কুলাটা। কিন্তু কুলাটা না হয়ে হয়ে গেছে কুলটা। তাহলে সিস্টেম মানছে না? সিস্টেম মানে নাই। সিস্টেম যেহেতু মানে নাই, এটার নাম নিপাতনে সিদ্ধ। কিসের সিস্টেম ব্রেক করছে? স্বরসন্ধির। তাহলে নিপাতনে সিদ্ধ স্বর, ব্যাস। যদি ব্যঞ্জনের ব্রেক করতো আমরা বলতাম নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন। এখন দেখেন তো, রক্ত যোগ ওষ্ঠ, আপনি কিছুক্ষণ আগে পড়ে আসছেন, রক্ত এখানে হলো এখানে হলো দুইটা মিলে হবার কথা হচ্ছে তাহলে হবার কথা রক্তোষ্ঠ, হয় নাই, হয়েছে রক্তোষ্ঠ। আপনি মাত্রই পড়লেন ওই ও এর যে সিস্টেম, আমরা মাত্র আপনাকে পড়াইছি, আমি যোগ অন এই কথা মাত্র বলে আসছি। এখানে হয়েছিল হচ্ছে লবণ, তাইলে এখানে কি কিভাবে গবাক্ষ হয়? এখানে তো এই এই যে আছে, ও থাকলে তো এটা অব হওয়ার কথা, অবনে তো গবক্ষ হবার কথা, কিন্তু আমাদের ভাষায় কোনোভাবে এটা গবক্ষ সেট না হয়ে হয়েছে গবাক্ষ। এটা গবন্দ্র সেট না হয়ে হয়ে গেছে গোবেন্দ্র। সুতরাং যেহেতু সিস্টেম মানে নাই, এটা হবার কথা এখানে যোগ হবার কথা ছিল, হবার কথা ছিল সিস্টেম অনুযায়ী। এটা গবস্তি হবার কথা ছিল, এটা সারাঙ্গ হবার কথা ছিল, কিন্তু হচ্ছে সারঙ্গ। এর মানে এগুলো সিস্টেম মানে নাই। সিস্টেম মানে নাই বলে এগুলোর নাম হচ্ছে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি। এগুলোকে আমি সবগুলো হবে না, ম্যাক্সিমাম হবে। যদি আপনি চান যে ভাইয়া একটু শর্টকাট, এভাবে মনে রাখতে পারেন যে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি গুলো মনে রাখবার একটা সিম্পল তরিকা আছে, আমি আপনাদের বলি। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। দেখেন কুলোটা বা কুলটা উচ্চারণ না, মূলত কুলটা নারীরা, কুলটা মানে দুশ্চরিত্র আর কি, হ্যাঁ, প্রস্টিটিউট টাইপের মেয়েদের কুলটা বলে। কুলটা নারীরা প্রৌরজন ও অন্যান্যদের সঙ্গে নিয়ে গবাক্ষে বসে মার্তণ্ডকে দেখছে। মার্তণ্ড মানে সূর্য। অন্যদিকে শুদ্ধোদন গবেন্দ্রকে সঙ্গে নিয়ে গোবেন্দ্রকে শুদ্ধোদন গবেন্দ্রকে সঙ্গে নিয়ে অক্ষৌহিণী সহযোগে অক্ষৌহিণী সহযোগে বিম্বষ্ঠ রমণীকে বিম্বষ্ঠ রমণীকে অপহরণ করতে যাচ্ছে। এখন কুলটা, প্রৌঢ়, অন্যান্য
গবাক্ষ, মার্তণ্ড, শুদ্ধোধন, গবেন্দ্র, অক্ষহিনী, বিম্বষ্ঠ। আপনি যদি গল্পটাকে লিঙ্ক আপ করেন এরকম কিছু দুশ্চরিত্রা মেয়ে, প্রৌঢ় মানে বৃদ্ধ কিছু মানুষ এবং আরো অন্যান্য অনেককে সঙ্গে নিয়ে গবাক্ষে বা জানালায় বসে সূর্যকে দেখতেছে। মার্তণ্ড মানে হচ্ছে সূর্য। অন্যদিকে শুদ্ধোধন, এবার একটা ভিলেন ক্যারেক্টার পাইলাম। সে যায় বলছে গোবিন্দ্রকে, বলছে একটা মেয়ে আছে সেরকম বিম্বষ্ট, বিম্ব মানে লাল, ওষ্ঠ মানে ঠোঁট, লাল ঠোঁটের একটা সুন্দরী মেয়ে আছে, চল ওকে কিডন্যাপ করে আনি। শুদ্ধোধন প্রস্তাব দিছে গোবিন্দ্রকে, তো গোবিন্দ্র প্রস্তাব শোনার পরে বলছে যে ওই মেয়ে যে বয়ফ্রেন্ড সে হলো গিয়ে হিরো আলম, বুঝোস হিরো আলমের যে বডি, আমরা গেলে তো হবে না, চল আমরা সেনাদল নিয়ে যাই। সেনাদল মানে অক্ষহিনী, বুঝছেন এবার? অর্থাৎ শুদ্ধোধন গোবিন্দ্রকে সঙ্গে নিয়ে অক্ষয়দের সহযোগে বিম্বশ্চ রমণীকে অপহরণ করতে যাচ্ছে। যদি চান এইভাবে মনে রাখতে পারেন, বুঝছেন? যেহেতু হিরো আলমের গার্লফ্রেন্ড, সুতরাং এখানে লোকজন নিয়ে যাওয়াই ভালো, কারণ সে একজন সুপার হিরো, সমস্যা হইতে পারে নাকি? আওয়াজ দেন না কেন? ডান। ওকে, বলেন এই জায়গা থেকে আর কি জানতে চান? মারজান, আমি কিন্তু শহীদ। ওকে, এখন আসেন আমরা ব্যঞ্জন নিয়ে কথা বলি। ব্যঞ্জনে তিন চারটা কথা বলি, একটু মনে রাখবেন। দেখবেন সব জায়গায় আপনি এগুলোর কম বেশি রিফ্লেকশন পাবেন, খুব একটা এদিক ওদিক হবে না। ব্যঞ্জনে দেখবেন হয় ডাবল হবে, ডাবল মানে দ্বিত্ব আর কি, আমি দ্বিত্ব না লিখে ডাবল লিখতেছি আপনারা যেমনি সহজে বোঝানো যায়। না হয় দেখবেন লোপ হয়ে গেছে, না হয় দেখবেন এক বর্ণের জায়গায়, এক বর্ণের জায়গায় অন্য আরেকটি সমীকরণের হিসাব কিতাব ওখানে খুব প্রচুর, আরেকটি বর্ণ আসে। এই তিনটা জিনিস আমার একটু লিখে দেন। ডাবল হবে, অথবা লোপ পাবে, অথবা এক বর্ণের জায়গায় আরেকটা বর্ণ আসবে। আমি অপেক্ষা করব, আপনারা লিখলে এটা আপনাদের মগজে প্রবেশ করবে। ব্যঞ্জনের ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনটা ফাংশন, এর বাইরে খুব বেশি দেখবেন না, আমি দেখাবো আপনাদেরকে। যতটা সংক্ষিপ্ত করে লেখা যায় তাই লিখেন, আমার বুঝাই দেন যে আপনি লিখছেন। হয় ডাবল হবে, না হয় লোপ পাবে, না হয় এক বর্ণের জায়গায় আরেকটা বর্ণ চলে আসবে। আগান, দ্রুত আগান। রবিন লিখেছেন, তারপরে হচ্ছে মার্তণ্ড, এরপর লাইনটা একটু বলেন, বলছি তো স্টার্ট, আশা করি বুঝে গেছেন, বুঝে যাবার কথা। সুমন, ডাবল লোপ অন্য বর্ণ, হ্যাঁ। সৌম্য, ত্রিনা, নান না, রবিন ডাবল হবে, লোপ পাবে, এক বর্ণের জায়গায় অন্য বর্ণ আসবে। অলমোস্ট এই তিনটা দিয়ে দেখবেন আপনি প্রচুর কাজ করতে পারবেন ব্যঞ্জনে। স্বর সন্ধি যেটা, ওখানে যেমন আপনার ধ্বনির পরিবর্তন হয়ে যায়, একটু পেঁচ গোছ বেশি। ব্যঞ্জন সন্ধি যেটা সেটা সেই তুলনায় তার মধ্যে সারল্য বেশি। এখানে দেখেন তো কি হয়েছে আলটিমেটলি। যদি আপনি চান এটাকে ওই যে তিনের এক, সবাই এটাকে তিনের এক বলে আর কি টিচাররা পড়ানোর সময়, তো তিনের একে দেখেন আপনি পারেন কিনা। অর্থাৎ আমরা যখন বর্গীয় ব্যঞ্জন গুলোকে পড়ছি, ক, খ, গ, ঘ, উ, চ, ছ, জ, ঝ, ইয়, তাহলে এটা হচ্ছে বর্গের প্রথম বর্ণ, আর এটা হচ্ছে বর্গের তৃতীয় বর্ণ। এখন আপনি যখন সন্ধি করতেছেন, আপনি এখানে লিখতেছেন হলো দিক, এই যে প্রথম বর্ণ ক, তারপর এখানে বলতেছেন হচ্ছে অন্ত। এখন যখন আপনি এটাকে নতুন শব্দে রূপান্তর করতেছেন তখন আপনি কি পড়তেছেন?
তারপর বলছেন দিগন্ত, তাহলে গন্ত মানে এই যে গ, তিন, এই হলো দিগন্ত। এটা মোটামুটি তিনে রেখে সব শেষ। জগৎযোগীন্দ্র, জগদীন্দ্র, কথা বলছেন। কৃতযুগান্ত, কৃদন্ত, বাকযুগ আড়ম্বর, বাগাড়ম্বর, অর্থাৎ এ হলো বাক যোগ আড়ম্বর, বড় বড় কথা বলা আর কি। বাক যোগ আড়ম্বর সমান সমান হচ্ছে বাগাড়ম্বর। বাক যোগ ইস, এ হলো বাক, তারপর হলো ইস সমান সমান হলো বাগিস, তাহলে ক হয়ে গেল গ। দেখছেন এটা কোথায় পড়ছে? এটা কততে পড়ছে? 1 2 3 এর কোথায় পড়ছে বলেন? এটা 1 2 3 এর কোথায় পড়ছে? হ্যাঁ, 1 2 3 এর এটা হচ্ছে 3 নম্বরে পড়ছে। এক বর্ণের জায়গায় আরেকটা বর্ণ আসছে, এটুকু কিছুই না, ওই যে আমরা লিখেই দিছি যে বর্গের যদি আপনার প্রথম বর্ণ থাকে, নর্মালি এটা বর্গের তৃতীয় বর্ণে রূপান্তর করা সম্ভব। আচ্ছা, এখানে কি হয়েছে বলেন? এটা এটা কোন রুলে পড়ছে? 1 2 3 এর কোথায় পড়ছে? আপনি লিখছেন এক আর ছত্র। এই যে দেখেন এখানে লিখছেন হচ্ছে এক, তারপর লিখছেন হচ্ছে ছত্র, সন্ধি করে এই ছত্র জায়গায় লিখছেন একচ্ছত্র, একচ্ছত্র। তাহলে এটা কত নম্বর হয়েছে বলেন তো? এটা দ্বিতীয় হয়েছে, ডাবল। তাহলে এখানে বাকিগুলোতে কি করবেন? আলোক আর ছটা, তাই না? আর ছাদন, তারপরে ছাদন, বৃক্ষ আর ছায়া, এটা এটা বুঝতেছেন না? এই হলো আর কি ছাদন, সমান হয়ে গেছে আচ্ছাদন। অনু আর ছেদ, আপনি একটা অনু লিখবেন, একটা ছেদ লিখবেন। যদি এগুলো আসে না, বিসিএস এগুলো লাস্ট 10 12 বছর এগুলো আসেই নেই, আসার জিনিসটা তাই আসে না আর কি, অত সহজ জিনিস আসে না। এখানে দেখেন কি বলছে, একটার জায়গায় আরেকটা হয়েছে এবং ডাবল হয়েছে, অর্থাৎ তদ এরপরে চছ থাকলে তদর জায়গায় চ হয়, ডাবল হয়ে গেছে, চেঞ্জ হয়েছে এবং ডাবল হয়েছে, চেঞ্জ হয়েছে এবং ডাবল হয়েছে। ঠিক এখানে কি করবেন তাহলে? শরৎ যুগ চন্দ্র, এই হলো গিয়া শরৎ, এই হলো গিয়া চন্দ্র, শরৎচন্দ্র, এটাই সঠিক। কিন্তু আমাদের রাইটার শরৎ বাবু উনি বলছেন আমার নাম, নিজের নাম আমি যেমনি খুশি এমনি লিখবো, উনি এভাবেই রেখে বহাল রাখছেন, পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে কি হয়েছে দেখেন তো, এক বর্ণের জায়গায় আরেক বর্ণ এসে ডাবল হয়েছে, অর্থাৎ এই যে সৎ আর জন, সৎজন, অর্থাৎ এখানে ছিল ত, তারপরে ছিল জ, পরে দুইটার জ ডাবল হয়ে গেছে, এই যে সৎজন। ঠিক এখানে তাহলে কি করবেন? জগৎ যুগ জীবন, জগৎ জীবন, অটো দুইটার জ হয়ে যাবে, তাই না? যাবৎ যুগ জীবন, যাবৎ জীবন, তৎ যুগ জন্য, তৎ জন্য, উজ্জুগ জল, উজ্জ্বল। এই দেখেন এই 1 2 3 তিনটা রুলের কোথাও না কোথাও এগুলো হিট করতেছে। ইয়েস, এটাও সেম দেখেন। উত যুগ দিন, উড্ডিন, উত যুগ লাশ, উল্লাস, সেম, ডাবল হয়ে গেছে। তারপরে যদি ল আসে, ল ডাবল ডাবল। হেই, আওয়াজ দেন না কেন? কোথাও না কোথাও কি হিট করে না করে না? ওকে, ডান, থ্যাংক ইউ। এরপরে আসেন আমরা পরের অংশে যাই। দেখেন তো বুঝেন কিনা? এটা পড়েন, এটা পড়েন না, নিচে নিচে দেখেন। দেখেন বাক যোগদান, বাগদান, দেখেন শর্ট, তাহলে সর, বুঝছেন? বর্গের মধ্যে আপনি ট পাবেন, কিন্তু 25 বর্গের বাইরে চলে গেলে ওই জায়গায় তিনের জায়গায় ডবিন্দ্রটা আসে, প্রায় মিলাইতে পারবেন। উদ্যোগ ঘাটন, উদ্ঘাটন, তাহলে তোটা দ হয়ে গেছে, উদ্যোগ যোগ উদ্যোগ, খণ্ডতের পরে ডাবল হয়, উদ্যোগ ডাবল হয়েছে। উদ্যোগ বন্ধন, উদ্বন্ধন, ডাবল হয়েছে খণ্ডতের পরে, আমরা একটু আগে পরে আসছি। উদ্যোগ দিন, উড্ডিন, উদ্যোগ লাশ, উল্লাস, তারপরে আপনার তৎযুগ, আপনার ছবি, তৎছবি, তৎযুগ জীবন, তৎজীবন, পড়ছি না? তাহলে তৎযুগ রূপ, তদ্রূপ, ডাবল হয়েছে। ঠিক বাক যোগ জাল, দেখেন এই হলো বাক যোগ জাল, মোটামুটি একটা ব্লেন্ডেড রুল, সহজ হয়ে গেছে বাক জাল। ঠিক বাক যুগ দেবী হয়ে গেছে বাক দেবী। ঠিক দিক যুগ বিজয়, এখানে দিক আর এখানে হচ্ছে বিজয়, সমান সমান দিক বিজয়, পারবেন? দেখেন এটা পারেন কিনা। বলছে ম, তারপরে যদি ক থাকে এটা উ আর ক হয়, অর্থাৎ মটা উ হয়, তারপরে ক রূপান্তর হয়, তাহলে সমযোগ সংখ্যা। ঠিক সমযোগ না সন্ন্যাস, কিম যোগ নর, এই হলো কিম, তারপরে হচ্ছে নর সমান কিন্নর, কিন্নর, এই এই কিম আবার কিম জং উন না। এখানে বলছে বাংলায় ম এর পরে কণ্ঠবর্গ ধ্বনি থাকলে মর জায়গায় অনুস্বার হয়, আমরা সবাই জানি। অহম যোগকার অহংকার, আমি আপনাদের বানানের জায়গায় এটা পড়াবো।
অহম যোগকারী, মর জায়গায় অনুস্বার হবে অ, বাকি সব ঠিক থাকবে। বাকি সব দেখেন ঠিক আছে, অহ ঠিক আছে, কার ঠিক আছে, খালি মর জায়গায় অনুস্বার হয়ে গেছে অহম। কতগুলো সন্ধি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, কেন নিপাতনে সিদ্ধ? কারণ সিস্টেম মানে নাই, এই কারণে। কেন আমি আপনাকে বুঝাইয়া বলি, দেখেন আযোগ চর্য আশ্চর্য, এখানে একটা আছে, এখানে একটা চর্য। এখন কোন জায়গায় এখানে তালব্য স্বর স আছে বলেন তো? কেন আসলো স? কোন নিয়মে আসলো? কিভাবে আসলো? কোন সিস্টেমে আসে না, সিস্টেম ছাড়া আসছে। তাহলে আশ্চর্য আশ্চর্য অহেতুক একটা তালব্য স ঢুকছে। ঠিক এখানে অহেতুক তালব্য স ঢুকছে, এখানে দন্ত স ঢুকছে, এখানে স্বরযোগ দশ ষোড়শ। কেমনে ভাই সম্ভব? সম্ভব না। ঠিক দেখেন, বৃহৎ যুগপতি, বৃহৎ মানে বড়, পতি মানে জামাই, তাহলে বৃহৎপতি মানে বড় সাইজের জামাই, কিন্তু এখানে হয়েছে বৃহস্পতি। ইটস আ বিগ মিস্টেক। এই জন্য এটার নাম নিপাতনে সিদ্ধ। তাহলে কিসের সিস্টেম ভায়োলেট করছে? ব্যঞ্জনের। তাহলে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আর নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন কিভাবে মনে রাখবেন? এই বিশেষ নিয়মে সাধিত আর নিপাতনে সিদ্ধ প্রায় সেম জিনিস। বিশেষ নিয়মে সাধিত মানে সিস্টেমে পড়ে না, সিস্টেমে পড়ে না, এটা মনে রাখবেন, জাস্ট আর কিছু না। নিপাতনে সিদ্ধ মনে রাখার একটা শর্টকাট আছে, আসেন সেটা আপনাদেরকে দেখাই, তারপরে বিসর্গ দেখাবো, দেন আপনাদেরকে একটা ছোট্ট ব্রেকে নিয়ে যাব। এই নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন আপনি চাইলে কিভাবে মনে রাখতে পারেন? ওইটার মতো এখানে একটা ছোট্ট গল্প আছে, জাস্ট নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। মনে রাখবেন এরকম: বৃহস্পতি ও বনস্পতি, বৃহস্পতি ও বনস্পতি পরস্পর তস্কর। বৃহস্পতি একাদশ গোষ্পদ। বৃহস্পতি আর বনস্পতি পরস্পর চোর। তস্কর মানে চোর। বৃহস্পতি 11টা গরুর পা, গোষ্পদ মানে গরুর পা। বৃহস্পতি একাদশ গোষ্পদ ও বনস্পতি ষোড়শ গোষ্পদ চুরি করে। তাদের চুরি দেখে মনীষা হরিশ্চন্দ্রকে বলে, কি আশ্চর্য! তারা এই চুরির বিচার চায় পতঞ্জলির নিকট। পতঞ্জলির নিকট। পতঞ্জলি বলে, পতঞ্জলি ভয় পাইছে, বিচারে বলে চোরেরা দুলুকে যাবে না। দুলুক মানে হচ্ছে বেহেশত, এটা দীর্ঘকার, কিন্তু পরে আবার বলেন না যে কি দিছেন। চোরেরা কোথায় যাবে না? চোরেরা দুলুকে যাবে না, চোরেরা দুলুকে যাবে না। এখন আসেন সলভ করি। বৃহস্পতি আর বনস্পতি দুইজনে চোর। বৃহস্পতি 11টা গরুর পা, বনস্পতি 16টা গরুর পা চুরি করছে। তাদের চুরি দেখছে মনীষা, মনোসযোগ ঈশা। মনীষা দেখে বলছে সর্বনাশ, আর কিছু পায় না, গরুর পা চুরি করে। সে অবাক হয়ে গিয়ে হরিশ্চন্দ্রকে বলছে, কি আশ্চর্য, ওরা গরুর পা চুরি করে। তখন তারা এই চুরির বিচার চাইছে পতঞ্জলির কাছে, পতঞ্জলির নিকট। হ্যাঁ, আমি পতঞ্জলি তটা মিস করে গেছি। তারা যখন বিচার চাইছে পতঞ্জলির কাছে, তখন পতঞ্জলি বিচার করতে গিয়ে ভয় পাইছে, বলছে আমি যদি বিচার করি আর ওরা যদি পরে আমার গরু বাছুর সব নিয়ে যায়, তখন তারা এই বিচার চাই হচ্ছে পতঞ্জলির নিকট। আর পতঞ্জলি বিচারে বলে যে চোরেরা দুলুকে যাবে না, চোরেরা বেহেশত পাবে না, জান্নাত পাবে না আর কি। হ্যাঁ, চোরেরা দুলুকে যাবে না। এই হলো আপনার এখানে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনের কিছু এক্সাম্পল, যা রিলেট করে মনে রাখতে পারেন। এখন আসেন আমরা বিসর্গ নিয়ে কথা বলি। বিসর্গ নিয়ে কথা বলার আগে এই জায়গাটা দেখেন, এখানে দেখলে হয়ে যাবে, এখানে একটু আলাদা এই রুলটাকে ব্যাখ্যা করছি, এখানে একটু দেখেন। বিসর্গের 5 রকমের পরিবর্তন আছে, এটা মনির চৌধুরীর বইয়ে না, ওখানে অনেক ডিটেইলে আছে।
আর এরকম শর্টকাটে আপনি পাবেন হচ্ছে নতুন যে ব্যাকরণটা এখন চলে 1921 সাল, হ্যাঁ 21 সালে যে ব্যাকরণটা আসছে মাধ্যমিকে, এখন যে ব্যাকরণটা বহাল আছে এইটাতে আপনি এটা পাবেন। বিসর্গের মোটা দাগে 5টা ফাংশন আছে, অনলি 5টা। কি কি সেগুলো? বিসর্গ বিদ্যমান থাকে, বিসর্গ বিদ্যমান থাকে, বিসর্গ ও হয়, বিসর্গ র হয়, বিসর্গ স হয়, আর কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়, আদি স্বর দীর্ঘ হয়ে যায়। দেখেন বিসর্গ বিদ্যমান, আপনি এখানে মন আর কষ্ট যা আছে তাই করছেন, আর কিচ্ছু করেন নাই, শুধু প্লাস তুলে দিয়ে শব্দ দুটাকে একত্র করছেন। ঠিক অধর পতন যা আছে তাই রাখছেন, মানে বিসর্গ বিদ্যমান। বিসর্গ ও হয়, মনোযোগ যোগ মনোযোগ, দেখেন মনের পরে বিসর্গ ছিল তার জন্য একটা ওকার আনছেন, আর কিছুই করেন নাই। আমি আলাদা পেজ নিয়ে লিখতে পারি, তাতে আপনার কোনো উপকার হবে না, এখানে শেষ হয়ে যাচ্ছে। দেখেন তিরোযোগধান তিরোধান, এখানে বিসর্গ ছিল তার জন্য এখানে ওকার হয়েছে, আর কিছুই না, সেম এখানেও। এখন বিসর্গ র হয়, বিসর্গ স হয়, এইটা একটু পাশে আসে। বিসর্গ মানে ঠিক বিসর্গ সন্ধি দুই প্রকার না, বিসর্গটা দুই প্রকার আসলে। বিসর্গ দুই প্রকার, একটা রজাত একটা স্বজাত। রজাত মানে র থেকে জন্ম হয়েছে যে বিসর্গের, স্বজাত মানে স থেকে জন্ম হয়েছে যে বিসর্গের। এখন দেখেন আপনি কোনো ম্যাথে এক্স প্লাস ওয়াই সমান 5 মান দেওয়া ছিল মনে করেন, পরে আপনি যখন সূত্রে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার পাইছেন, তখন আপনি কি করবেন? 5 স্কোয়ার দিবেন না? জাস্ট এই কাজটাই করবেন। অর্থাৎ যদি আপনার স থাকে, অর্থাৎ যে কোনো স আর কি, স স স যদি আসে, স আসে তার জায়গায় বিসর্গ দিবেন, যদি র আসে তার জায়গায় বিসর্গ দিবেন, আর কিছুই না, জাস্ট মান বসাবেন। অর্থাৎ দেখেন এই যে নমস্কার শব্দটা সন্ধিটা যখন আমরা করছি, কেমনে করছি? এই নম যেটা আর কার যেটা, এটাকে আলাদা করছি, আর খালি যেটা স ছিল ওটাকে বিসর্গ রূপান্তর করে দিছি, বাস মান বসাইছি। ঠিক ধরেন তিরস্কারে যখন সন্ধি করছি, এ হলো তির বিসর্গ, আর হলো কার, এটা না কথাটা তিরস্কার। তো আপনি কি করবেন? তিরস্কারে একটা হলো তীর আর একটা হলো কার, আলগা করে দিবেন, দিয়ে যেটা দন্তস্ব ছিল সেটারে বিসর্গ রূপ দিয়ে দিবেন। ঠিক এখানেও দুর্বার আপনি কেমনে করছেন? একটা দু আর একটা হলো বার, যেটা র বা রেফ ছিল বিসর্গ, ওটারে নামায়া খালি কি করবেন? বিসর্গ বানাই দিবেন। ঠিক ধরেন এখানে দুর্যোগ, একটা দু আর একটা হলো যোগ, দুর্যোগ র, রকে জাস্ট নামায় বিসর্গ বানাই দিবেন, শেষ মামলা নিষ্পেষ। এই হলো বিসর্গের স আর বিসর্গের র, এই দুইটা। এরপরে কিছু কিছু ক্ষেত্রে আদেশর দীর্ঘ হয়, অর্থাৎ নি এখানে আদেশর রস্যই, এখানে দীর্ঘই। নি এখানে আদেশর রস্যই, এখানে দীর্ঘই, বিসর্গের কারণে হয়েছে। নি এখানে আদেশর রস্যই, এখানে হয়ে গেছে আপনার দীর্ঘই, দ্যাটস ইট, আর কিছু না। এগুলো নিপাতন সিদ্ধ বিসর্গ সন্ধি, এগুলো না ঝামেলা আছে। এগুলো এই যে যেমন মনোকষ্ট আমরা বিসর্গে দেখাইছি, আবার নিপাতনে সিদ্ধতে আছে, আবার কিছু কিছু বিশেষ নিয়মে আছে। আমি যদি ভুল না করে থাকি হরিশ্চন্দ্র, আমরা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনে পড়ে আসছি, প্রাতকাল, এগুলো নিয়ে কিছু ঝামেলা আছে, এজন্য এটার 100% সলিউশন সম্ভব না। জাস্ট বইতে যেভাবে থাকে সে অনুযায়ী মুখস্থ করে রাখেন, পরীক্ষা কিভাবে কোশ্চেন আসবে তার উপর ডিপেন্ড করে আপনি অ্যান্সার সেট করবেন, ব্যাস। এরপরে আসেন গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ, প্র্যাকটিসের জন্য দিয়ে দিলাম, প্র্যাকটিস করবেন। পাদুকালয়, পাদুকা যোগ আলয়, পাদুকা যোগ আলয়। পাদুকালয় মানে জুতার দোকান, জুতার দোকান, এপেক্স বাটা আর কি, হ্যাঁ এরকম। এখানে উত্তর দেওয়া আছে, আমি আপনাদের ইচ্ছা করে নেব, আপনার হচ্ছে সলভ যেটা আপনাদের যে ফাইলটা ওটা নিয়েছি। কারণ যদি আমি সলভ ফাইল না নিতাম, এই এক্সাম্পল গুলো, এত এক্সাম্পল আপনি এখানে পাইতেন না। যত এক্সাম্পল আপনাদের আজকের এখানে আছে, আমি এগুলো যদি লিখতাম আপনার কেমন লাগতো বলেন? ক্লাস আপনি আগাইতে পারতাম? আপনার কোনো লাভ হইতো? লাভ হইতো না। এই জন্য আমি সলভ ফাইলটা নিয়েছি, ফাঁকা ফাইলটা নিয়ে নেই, বুঝছেন? তো এই জন্য উত্তরগুলো এখানে দেওয়া আছে, দেখে নিবেন জাস্ট, আর কিছু না। আর এখান থেকে আমরা নত্য সত্য বিধান নিয়ে আলোচনা করবো জাস্ট একটা ছোট্ট ব্রেকের পরে। এখন বাজে হলো 10, আমরা 8টা 17-তে ফিরবো।
চলেন শুরু করি। কৃষ্ণ হালদার প্রশ্ন করেছেন, ভাই দোলনা সন্ধি বিচ্ছেদ কি হবে? দোলনা সন্ধি সাধিত শব্দ না, এটা সন্ধি বিচ্ছেদ সম্ভব না। এটা প্রকৃতি প্রত্যয় দিয়ে তৈরি হওয়া শব্দ। এটা তৈরি হয়েছে হচ্ছে দুল আর হচ্ছে অনা। এই দুল হচ্ছে ধাতু। সমাস শব্দটা শুরুতে ছিল হচ্ছে দুলনা। এখন ভাষাগত পরিবর্তনে যেহেতু উ ধ্বনিটা ও হওয়ার প্রবণতা বেশি, এই জন্য এখন এটা হয়েছে হলো আপনার দোলনা। 9-10 মনির চৌধুরীর বই, নবম দশমের, আপনারা যেটা পড়ে আসছেন ওই বইয়ের 84 পৃষ্ঠায় এক্সাম্পলটা আছে, দেখে নিতে পারেন চাইলে এখনই। ওকে, আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? সবাই কি রেডি কিনা? ওকে, আচ্ছা এখন আসেন আমরা নত্ব এবং সত্য বিধান নিয়ে কথা বলবো। ক্লাস 9-এ থাকাকালীন ম্যাম এটা নিয়ে অনেক কথা শুনেছিলাম। মানে কৃষ্ণ বুঝতে পারি নাই। এনি প্রবলেম? ধমক খাইছিলেন কোনো কারণে? কেন? মানে বাহিন্দা দা সিন বলেন, নয়তো বুঝবো না আপনি কেন ধমক খাইছিলেন। আচ্ছা এখন আসেন নত্য সত্য। নত্য সত্যকে আসলে আমরা কার অংশ হিসেবে বিবেচনা করব বলেন তো? কোন চ্যাপ্টারের অংশ এটা, নত্য এবং সত্য বিধান? এনিবডি? আপনি সন্ধি বিচ্ছেদ পারছিলেন না, এটা সন্ধির শব্দই না, আপনি সন্ধি পারবেন কেমনে? শব্দটা প্রকৃতি প্রত্যয়ের। আচ্ছা যাই হোক, নত্য সত্য বিধান ধ্বনিতত্ত্বের অংশ না ভাইয়া। তত্ত্ব যদি বলেন ধ্বনি, বাট আমি বলছি কোন চ্যাপ্টারের অংশ এটা। বানানের অংশ, বানান বানান। বুঝছেন, এটা বানানের অংশ রে ভাই। নত্য সত্য বিধান বানানের টপিক একদম হুবহু। আপনার যখন আমি বানান পড়াবো, আমরা আবার যখন বানান পড়বো, দেখবেন বানানের ভিতরে আপনি এটা পাবেন। মানে আমরা একটা অংশে মূর্ধন্য এবং মূর্ধন্য ষ নিয়ম আপনাদের পড়াবো, অর্থাৎ নত্য সত্য বিধান পড়াবো। এটা পরিষ্কার বানানের টপিক, আনডাউটলি। আচ্ছা, তাইলে আমরা এখানে আসলে কি করি? আমরা এখানে বানান শিখি, আর কিছুই না। নত্য সত্য বিধানে অন্য কিছু করা হয় না, আপনাদেরকে জাস্ট বানান শেখানো হয়। এখন আসেন জিনিসটা আসলে কি। আমরা আমাদের ভাষায় যত শব্দ ব্যবহার করি, যদি আমি এটাকে ক্লাসিফাই করি, উৎসগত দিক বিবেচনা করলে শব্দটা 5 প্রকার। যদিও নতুন বইতে এখন 4 প্রকার বলছে। বলছে সমস্যা নেই, আমরা 5টা একটু শিখবো। আপনাদের শব্দের ক্লাসে এটা বিস্তারিত আছে, আজকে একটু দেখে নিবেন। 1 নম্বরে হচ্ছে তৎসম শব্দ, যেগুলো সংস্কৃত ভাষা থেকে হুবহু আমাদের ভাষায় ঢুকছে এগুলো। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে আপনার অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম যেগুলো কিছুটা পরিবর্তন হয়েছে, বলতে পারেন যে 50%। এরপরে হয়েছে আপনার তদ্ভব শব্দ, যেগুলো পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ 100% চেঞ্জ হয়ে আমাদের ভাষায় আসছে। এরপরে হচ্ছে দেশি শব্দ, আমাদের পূর্বপুরুষ যারা আছে, অনার্য পূর্বপুরুষ তাদের ভাষা। এরপরে হচ্ছে আপনার বিদেশি শব্দ, ইংরেজি, আরবি, ফার্সি এসব ভাষা থেকে যত শব্দ আসছে এগুলোকে বিদেশি বলা হয়। এখন এই যে 5 রকমের উৎস আছে আমাদের বাংলা ভাষায়, তো আমরা বলছি যে আমাদের শব্দ ভান্ডার অলমোস্ট 1.5 লাখের মতো। অ্যাকর্ডিং টু অভিধান ডিকশনারি 1,25,000 থেকে 1.5 লাখের মতো শব্দ আমাদের ভাষায় আছে। আর যদি ব্যবহারিক জীবন দেখি, অথবা যদি ধরেন হচ্ছে আঞ্চলিক শব্দকে কাউন্ট করে, এটা মোটামুটি 2.5 থেকে 3 লাখ হবে, এর নিচে হওয়ার কোনো সুযোগ নেই। এখন আমি যদি এই 1.5 লাখ শব্দের কথাই যদি বলি, এই 1.5 লাখ শব্দের মধ্যে যে শব্দগুলো তৎসম, তৎসম শব্দ কতগুলো হবে? এটাও তো একটা কথা। এটার আসলে সঠিক কোনো রেশিও নাই। যেটা মোটামুটি প্রতিষ্ঠিত, সেটা হুমায়ুন আজাদের কত নদীর সরোবরের মধ্যে যে কথাবার্তাগুলো আসছে সেখান থেকে যদি বলি, উনি বলছেন তৎসম শব্দ নাকি 100-র মধ্যে 44টা। অর্ধ তৎসম আসতেছি তদ্ভব সব থেকে বেশি, 100-র মধ্যে 52টা। আর অর্ধ তৎসম দেশি বিদেশি মিলে এখানে 52 আর 44-এ কত হয়েছে? 96। 96 না, আমি যদি ভুল না করে থাকি 96। আর বাকি 4% হচ্ছে বাদ বাকিগুলো আর কি, অর্থাৎ দেশি শব্দ, বিদেশি শব্দ এবং অর্থ তৎসম শব্দ, বাকি 4%। আবার এর পরবর্তীতে মনে করেন যে লেটেস্ট গত কয়েক বছরের মধ্যে কিছু জরিপ, কোনোটাই এই তৎসম শব্দ 25 বা এর নিচে বলে নাই। 100 মধ্যে কম করে হলে 25 বা 30টা শব্দই তৎসম বা সংস্কৃত শব্দ। এখন আমাদের ভাষায় যত সংস্কৃত শব্দ আছে, ওই সকল শব্দে কোথায় মূর্ধন্য হবে, কোথায় মূর্ধন্য ষ হবে, সেটা বুঝবার পদ্ধতির নাম নত্য আর সত্য বিধান। অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত, বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দে
মূর্ধন্য এবং মূর্ধন্য স ব্যবহারের রীতি রীতিকে নত্য ও সত্য বিধান বলে। ব্যাস, এখন এই জায়গায় আপনি একটু ক্লিয়ার হওয়া লাগবে, নাহলে পরে দেখা গেছে আপনি পুরা ক্যাচাল লাগাই দিবেন। ক্লিয়ার হওয়া লাগবে এই অর্থে, মনে রাখবেন আমি বলছি বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দে মূর্ধন্য মূর্ধন্য স ব্যবহারের বিধান নত্য বা সত্য বিধান। এর মানে এই না যে তৎসম শব্দে দন্তন্য হয় না, এর মানে এই না তৎসম শব্দে দন্তস্ব হয় না। অর্থাৎ যতগুলো তৎসম শব্দ আছে সেখানে মূর্ধন্য স হয়, সেখানে দন্ত স হয়, সেখানে তালব্য স হয়, তিনটাই হয়। যতগুলো তৎসম শব্দ আছে যদি আপনি ন চিন্তা করেন, মূর্ধন্য হয়, দন্ত ন হয়। আমি আপনাকে নত্য সত্য বিধান পড়াচ্ছি, এর মানে এই না যে তৎসম শব্দে দন্তস্ব তালব্যস্ব হয় না, এর মানে এই না তৎসম শব্দে দন্তন্য হয় না। আমি আপনাকে বলতেছি সব সই হয়, সব নই হয়, তবে কোথায় মূর্ধন্য স আর কোথায় মূর্ধন্য এটা ব্যবহারের পদ্ধতির নাম নত্য সত্য বিধান, এটা মাথায় রাখবেন। এখন বাকিগুলো নিয়ে কেন কথা বললাম? বললাম এই কারণে, এই দুইটা, এই মূর্ধন্য স আর মূর্ধন্য কেবল সংস্কৃতে, মনে রাখবেন, কেবল তৎসম বা সংস্কৃত শব্দ, এগুলো এর বাইরে কোথাও ব্যবহার করা হয় না। আল্লাহর কিরা কোথাও এগুলো নাই। কিন্তু এই যে এখানে দুইটা স আছে, এগুলো তৎসম প্লাস অতৎসম, এইটা বুঝতে পারলে আপনার চ্যাপ্টার খতম, এখনই শেষ। এই যে দন্তন্য আছে, ও তৎসম বা সংস্কৃত শব্দও বসে, প্লাস অতৎসম শব্দও বসে। অর্থাৎ তার বিচরণ সব জায়গায়, অর্থাৎ এই পাঁচটা ক্ষেত্রেই দন্তন্য হতে পারে, কিন্তু মাত্র একটা ক্ষেত্রে মূর্ধন্য হতে পারে। পাঁচটা ক্ষেত্রে দন্তস্ব তালব্যস্ব হতে পারে, কিন্তু মাত্র একটা ক্ষেত্র তৎসম যেটা, ওখানে কেবল মূর্ধন্য স হতে পারে। এটা মাথায় রাখবেন। তাহলে এই মূর্ধন্য স আর মূর্ধন্য তৎসম বা সংস্কৃত ছাড়া অন্য কোথাও হয় না। এর মানে আজকে থেকে যদি আপনি দেখেন কোন শব্দের বানানে যদি আপনি মূর্ধন্য দেখেন, তাহলে কি বুঝবেন বলেন? বুঝবেন ওটা তৎসম শব্দ। কোন শব্দের বানানে যদি আপনি মূর্ধন্য দেখেন, তাহলে কি বুঝবেন? তৎসম শব্দ। তাহলে তৎসম শব্দ চিনবার উপায় হিসেবে এটাকে ব্যবহার করবেন। যদি শুধু মূর্ধন্য থাকে এটা তৎসম, যদি মূর্ধন্য স থাকে তাইলেও কি এটা তৎসম। বুঝছেন না বুঝেন নাই? আওয়াজ দেন তো, বুঝাই দেন আমাকে, আমার কথা কি ক্লিয়ার কিনা? আপনারা বুঝতে পারছেন কিনা বলেন? এই জায়গাটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আপনি সারা জীবন ধরে নত্য শতবিধান পড়ে ফেলাবেন, এমনকি অনেকে জানেই না, পড়াচ্ছে, নিজেও টিচার হয়ে গেছে, স্টুডেন্টরা পড়ে পরীক্ষা দিয়ে কাটার হয়ে গেছে, কিন্তু এই ছোট্ট প্যাচটা বুঝতেছে না যে আসলে যে তৎসম শব্দে মূর্ধন্য স হয়, মূর্ধন্য হয়, তালব্য স হয়, দন্ত স হয়, কিন্তু অতৎসম শব্দে কোনোদিন মূর্ধন্য স হবে না, সে কেবল তৎসম শব্দ হবে। এটা একটু, এই পার্থক্যটা বুঝে ডিস্টিংগুইশ করে একটু পড়া লাগে। ক্লিয়ার কিনা একটু চ্যাট বক্সে জানান। শেষে দ্বিরুক্ত শব্দ আছে, আমার ধারণা এটা না পড়াইলেও আপনাদের কোনো সমস্যা নেই, তারপর আমি দেখাই দিব। ওকে, ঠিক আছে সিলভিয়া, থ্যাংক ইউ। এখন আসেন আমরা বানান দেখে তৎসম শব্দ চিনবার একটা উপায় আপনাদেরকে একটু বলে রাখি, যাতে করে আপনি বানান দেখে তৎসম শব্দ চিনতে পারেন। এই রুলটার দাম মনে করেন লাখ টাকা, আপনারা দিয়ে দিচ্ছি আজকে। হ্যাঁ, লাখ টাকার রুল আপনাকে দিয়ে দিব এখন। কোন শব্দের বানানে যদি কোন শব্দের বানানে যদি আপনি দেখেন মূর্ধন্য, মূর্ধন্য স, রি, রিকার, ক্ষিয়, এই ব্রাহ্মণ, র যোগ মূর্ধন্য, তারপরে যদি দেখেন হচ্ছে রেফ, যদি দেখেন হচ্ছে র ফলা, যদি দেখেন হচ্ছে জ ফলা, এরপরে হচ্ছে আপনি যদি দেখেন হচ্ছে আপনারকে কি বলে এই হ যোগ দন্তন্য, অথবা যদি দেখেন হ যোগ মূর্ধন্য, এগুলো যদি দেখেন তাহলে বুঝবেন যে এই শব্দটা আওয়াজ ছাড়া এটা তৎসম শব্দ। কিভাবে আসেন এগুলো একটু এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন আপনারা দেখলেন মনে করেন হচ্ছে পানি, পানি মানে হাত আর কি। যদি দেখেন হচ্ছে মানুষ, যদি বলেন হচ্ছে ঋণী,
যদি এটাতে দেখেন হচ্ছে তৃণ, যদি বলেন হচ্ছে ক্ষতি, যদি বলেন হচ্ছে ব্রাহ্মণ, যদি বলেন হচ্ছে কারণ, যদি রেফ বর্ষা, যদি রফলা দিয়ে গ্রাম বুঝেন, আবার ইনস্টাগ্রাম মনে করেন না, জফলা দিয়ে যদি অন্যায় দেখেন, এটা দিয়ে মনে করেন অন্য, মধ্যাহ্ন, এটা দন্তন্য মনে রাখবেন, হ্যাঁ এটা দন্তন্য, এটা হচ্ছে মূর্ধন্য, যেমন ধরেন অপরাহ্ন, প রাহ্ন, এটা হচ্ছে মূর্ধন্য। ঠিক মধ্যাহ্নের মতোই হবে হলো সায়াহ্ন, অপরাহ্নের মতোই হবে হচ্ছে মনে করেন পূর্বাহ্ন। ওকে, এগুলোর মাথায় রাখবেন। যদি আপনি এই লক্ষণগুলো দেখেন কোন শব্দের বানানে, যদি আপনি এই যদি এসব দেখেন তাহলে বুঝবেন ওই শব্দ তৎসম শব্দ। কথা ক্লিয়ার? ভাল লাগছে রুলটা? উপকার হয়েছে? কথা বলেন, আওয়াজ দেন। ওকে, এখন দেখেন আমরা একদম শুরু থেকে নত্যবিধান। টবর্গ ধ্বনির আগে দন্ত ন ব্যবহৃত যুক্ত ব্যঞ্জন গঠিত হলে সবসময় মূর্ধন্য হয়। অর্থাৎ এত বোঝার দরকার নাই, আপনি দেখবেন যে বর্গীয় ব্যঞ্জনের ক্ষেত্রে এই দেখেন ক, খ, গ, ঘ, উ, চ, চ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ত, থ, দ, ধ দন্তন্য, প, ফ, ব, ভ, ম। তো হিসাব সোজা। এখানে দুইটা জিনিস নিয়ে আলাপ আছে, এই যে এই দুইটা। তো মনে রাখবেন, এই এদের সাথে যুক্ত ব্যঞ্জন যদি ন আসে এটা মূর্ধন্যই আসবে, যে ওদের দলে আছে সে। এদের সাথে যদি যুক্ত ব্যঞ্জনে ন আসে তাহলে দন্তন্য আসবে। তাইলে এখন আপনি যখন লিখবেন ঘন্টা, এই ঘন্টা, তাহলে ঘন্টা ট বর্গীয় ধ্বনি, এই যে ট ঠ, এই যে ট বর্গীয় ধ্বনি, তাহলে কি হয়েছে? মূর্ধন্য। ঠিক এখানে যদি বলেন বন্দি আছি আমি তোমার কারাগারে, তাহলে বন্দি, বন্দি শব্দ দীর্ঘকার দিয়ে হয় রস্বইকার দিয়ে হয়, তাহলে বন্দি, তাহলে কি হলো? দন্তন্য হয়ে গেল। যদি বলেন যে দন্ত, দাঁত, দন্তন্য। অর্থাৎ এদের সাথে যদি ন আসে, যে আছে ওদের সাথে সেই আসবে। আর ট বর্গ ধ্বনির সাথে যদি ন আসে তাহলে মূর্ধন্য আসবে। যে বর্গ সেই ন, যে বর্গ সেই ন, ব্যাস। এখন দেখেন, আমরা যে একটা রুল পড়ছিলাম, শাশ্বত রুল, যে এটা মনে আছে? এটা যদি মনে থাকে এখান থেকে খালি রিলেট করবেন। তৎসম শব্দে রি, র, ক্ষীয়, স এরপর মূর্ধন্য হয়। তৎসম শব্দ মানে ক্ষীয়, তৎসম মানে রি, তৎসম মানে র, তৎসম মানে স, সুতরাং মূর্ধন্য আসতেছে স্বাভাবিক। এই যে দেখেন, রুল মিলে যাবে। দন্তন্য হয় না আমি বলছি না, রর পরে দন্তন্য হয়, ধরন একমাত্র ব্যতিক্রম। কিন্তু তৎসম শব্দের যে লক্ষণ যেগুলো আমি বলছি, রি, র, স, ক্ষীয়, হ, ন, এগুলোর সাথে দেখেন সবগুলোতে মূর্ধন্য রিলেট করে। এরপরে আসেন, আগে রস পরে স্বরধ্বনি থাকলে মূর্ধন্য হয়, এত ভেজালের দরকার নেই। আমি বললাম হরিণ, আপনি যখন হরিণ বলতেছেন অ আসছে, খেয়াল করে দেখেন, অ আসছে, তাহলে আগে অ, এই দেখেন অ, তারপরে হলো রি, ই, তাহলে এখন বলছেন যে যদি এখন দেখেন এরপরে স্বরধ্বনি চলে আসছে, স্বরধ্বনি চলে আসছে, সুতরাং যেটা হবে সেটা হচ্ছে মূর্ধন্য। যদি অ আসতো রন, অ, র, অ, তাহলে কি আসলে? মূর্ধন্য, ব্যাস। আচ্ছা, এখন দেখেন প্রাঙ্গণ, এই যে রফলা, রফলা, সর্বাঙ্গীন, এই যে রেফ, কিসের লক্ষণ? সংস্কৃতের লক্ষণ। তো প্রাঙ্গণ উ গ মূর্ধন্য, সর্বাঙ্গীন উ গ মূর্ধন্য। এখানে বলছে আগে যদি রি থাকে, র থাকে বা স থাকে, এবং পরে যদি ক খ গ ঘ উ থাকে তখন মূর্ধন্য হয়। তাহলে এখন দেখেন আগে র যদি থাকে তো রফলা র, পরে ক খ গ ঘ উ গ, এই যে উ গ, এই যদি এগুলো যদি থাকে, তাহলে আগে রফলাতে আপনি পাইছেন হচ্ছে ফলা, পরে উ গ, শেষে মূর্ধন্য, ব্যাস। এরপরে বলছে আগে রি রস, এরপরে যদি পফ বব ম থাকে, এই যে অর্পণ, অর্পণ, রি রস, এই যে র, এরপরে যদি পফ বব ম থাকে অর্পণ, দেখেন অর, এই যে র আগে আসছে, প পরে, মানে রেফ যার উপরে অবস্থান তার আগে, তাহলে অর, এই যে র, তারপরে প, সুতরাং কি হবে? শেষে মূর্ধন্য হবে। মনে রেখেন, রেফ যার উপরে অবস্থান তার আগে হয়, আর কার সবসময় ব্যঞ্জনের পরে হয়। যেমন আমি বলি বউ, এই বউ বললে আগে ব বলছেন, তারপরে ঔকার বলছেন, তাহলে যত কার সব ব্যঞ্জনের পরে। আর রেফ যার উপরে দেখেন অবস্থান তার আগে। আমি বললাম বর্ষা, এই বর্ষা আসলে কিরকম? বর্ষা আসলে এরকম না, এটা না। তাহলে এখানে দেখেন আমি রেফটাকে উপরে উঠাইছি, তাই তো? এটা র হয়ে আগে ছিল,
তাহলে আপনি যখন অর্পণে কি জন্য আপনি মূর্ধন্য দিচ্ছেন, আপনি অর, এই যে র আসছে র, তারপরে যদি প আসে, প বর্গের ধ্বনি আসে, তখন মূর্ধন্য হয়, এই জন্য দিচ্ছেন, এই জন্য অর্পণে মূর্ধন্য হয়েছে। এরপর বলছে প্রপরিনির, এই তিন উপসর্গের পরে এত ভেজালের দরকার নেই, আমি এটা সহজ করে বলি। এই প্রপরিনির এগুলো তৎসম বা সংস্কৃত উপসর্গ, মনে রাখবেন, এগুলো মনে রাখবেন, সংস্কৃত উপসর্গ। এখন বাংলা ভাষায় উপসর্গের যে মামলা, আমরা জানি কতগুলো উপসর্গ আছে আমাদের ভাষায়, বলেন তো? আমাদের বাংলা ভাষায় এই বাংলা উপসর্গ আছে হচ্ছে 21টা, তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টা, বিদেশি আছে বেশ কিছু, সব মিলে 58টা উপসর্গ। মনে রাখেন, তৎসম উপসর্গ তৎসম শব্দের সাথেই বসে, বাংলা উপসর্গ বাংলা শব্দের সাথেই বসে। তো এখন এখানে যে প্রপরিনির, এগুলো তৎসম উপসর্গ, সুতরাং এগুলো আসলে ওই শব্দ ডিরেক্ট তৎসম হবে, কোনো কথা নাই, বুঝছেন? দ্যাট মিন্স এই প্রপরিনির এরপরে একদম চোখ বন্ধ করে আপনি যদি ন দেন মূর্ধন্য দিবেন, স দিলে মূর্ধন্য স দেবেন। এবং আগে থেকে মনে করায় দিই, এখানে দেখেন যে সকল ফ্যাক্টরে আপনি এখানে মূর্ধন্য দিয়ে আসছেন, সেম ফ্যাক্টরে যদি স আসে সেখানে মূর্ধন্য স দিতে হবে, সেম ফ্যাক্টরে যদি স আসে সেখানে মূর্ধন্য স দিতে হবে। কথা বুঝতে পারছেন? আমি আপনাকে দেখাবো, কিছুক্ষণের মধ্যে দেখাবো, অপেক্ষা করেন। তো এখানে যত ফ্যাক্টরে মূর্ধন্য দিচ্ছেন, ঠিক সেম সেম ফ্যাক্টরে আপনি কি মূর্ধন্য স দিতে হবে। আপনার রি, এরপরে বলছিলেন কি ঋণী, তা ঋষি করেন, ঋষি, সেম এখানে মূর্ধন্য স হবে। তাহলে প্রপরিণীর ন হলে মূর্ধন্য, স হলে মূর্ধন্য স, ব্যাস। কতগুলো শব্দের স্বভাবতই মূর্ধন্য হয়, স্বভাবতই মানে কেউ ঠিক করে নাই, কোনো নিয়মে পড়ে না, এমনি হয়, আগে থেকেই হয়, অভ্যাসগতভাবে হয়ে গেছে। চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনু, বিনা, কঙ্কন, কণিকা, রবি ঠাকুরের লেখা একটা কবিতা, আমি আপনাকে অর্থগুলো বলে দেই। চাণক্য হচ্ছে চাণক্য বা কৌটিল্য, ওই যে চন্দ্রগুপ্ত মৌর্যের যে হচ্ছে অর্থমন্ত্রী ছিল। এরপরে হচ্ছে মাণিক্য, মাণিক্য মানে ধনরত্ন। গন্ত বিশেষ কি বলে, বেশি বোঝানোর জন্য বলা হয়। গণ, বৃন্দা, মন্ডলী, বর্গ বচনের অংশ। বাণিজ্য, লবণ, মন বোঝেন। বেনু, বিনা বোঝেন। বেনু, এই বেনু শব্দ তো বাঁশ, বেম্বু। বিনা মানে হচ্ছে বিনা, যে বিনা দিয়ে আমরা হচ্ছে ইয়ে করি, বাজাই, বাদ্যযন্ত্র বিনা আছে না, ওই বিনা, বুঝছেন? বেনু, বিনা, কঙ্কন, কনি, এটা কই রাখবো, দাঁড়ান একটু আমাকে টাইম দেন। এই তো ঠিক আছে, বেনু, বিনা, কঙ্কন, কণিকা, আপনার দেখায় দেখায় বলি তাহলে সহজে বুঝবেন। এই বেনু মানে হচ্ছে বাঁশ, বিনা মানে হচ্ছে বাদ্য, যে বাজায় না, দেবী সরস্বতীর হাতে থাকে ওইটা। এই কঙ্কন মানে হচ্ছে চুড়ি, হাতের কাকন যে বলে মেয়েরা, এই কঙ্কন। আর কণিকা মানে হচ্ছে ছোট্ট কণা, ছোট্ট কণাকে বলা হয় কণিকা। কল্যাণ, শোণিত, মণি, শোণিত শব্দের অর্থ হচ্ছে রক্ত, আর মণিত মানে মণি, মণিমুক্তা। স্থানু মানে আকাশ, গুণ মানে গুণ, পুণ্য মানে পুণ্য, বেনি মানে বেনি, মানে ওই যে চুলের বেনি যেটা, সেটা। পুণ্য মানে হচ্ছে আপনার যে সোয়াব। ফণি, অণু, বিপণী, গণিকা। ফণি মানে হচ্ছে সাপ, অণু মানে অণু পরমাণুর অণু, বিপণী মানে দোকান, গণিকা মানে হচ্ছে প্রস্টিটিউট, বেশ্যা। আপন, লাবণ্য বাণী, আপন মানে দোকান, লাবণ্য মানে লাবণ্য, গ্ল্যামারাস। বাণী মানে কথা, নিপুণ, ভণিতা, পানি, নিপুণ মানে খুব চমৎকার, ভণিতা মানে ভূমিকা। পানি শব্দের অর্থ হচ্ছে হাত, এই যে হাত আছে না, এই হাত মানে হচ্ছে পানি। গৌণ, কোন, ভান, পণ, শান। গৌণ, কোন, ভান, পণ, শান, এই গৌণ শব্দের অর্থ হচ্ছে মুখ্য না এমন। আমরা বলি না যে মুখ্য কর্ম গৌণ কর্ম, তুমি যেটা বলছো সেটা তো মুখ্য কথা না, এমন যদি হয় তখন আমরা সেটাকে বলি হচ্ছে গৌণ। আচ্ছা, তারপরে হচ্ছে কি কোন, কোন মানে আমরা যেটা ব্যাকরণের মধ্যে যেটা পড়ছি সেটা, যে ব্যাকরণের যে আমরা কোন পড়ছি সেই কোন। এরপরে ভান, এই ভান শব্দের যদি আপনি অর্থ নেন, আপনি যদি মনে করেন যে বন্যার ভান, এটা না। সংস্কৃতে এই ভান শব্দের অর্থ হচ্ছে আপনার একটা হচ্ছে ভান করা, ভং ধরা, ওইটা হচ্ছে দন্ত ন দিয়ে, যেটা এটা, এটা হচ্ছে ভান। আমরা বলছি না যে আসলে বোকা না, সে বোকার ভান করছে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল কোনো কিছু। আর এই ভান মানে হচ্ছে নাটকের অঙ্ক, কোন নাটকের একটা পার্ট বা একটা অঙ্ক যদি হয় তখন সেটাকে বলা হয় ভান, সংস্কৃত নাটকের অঙ্ক। আর পণ মানে পণ, আমরা বলি সে পণ করেছে, এই শান, আমরা বলি না যে শান বাঁধানো ঘাট, আবার বলি শান শৌকত। যদি আপনি দন্তস্বর মূর্ধন্য স্বর পরে যদি দন্তন্য দেন, তাহলে এই শান শব্দ তো ধারালো, শান শৌকত দুটোই হয়। আর যদি আপনি মূর্ধন্য দেন, এই শান যেটা, এটা শুধু ধারালো, এই অর্থে ব্যবহার করা হয়। চিক্কন, নিক্কন, তুন। আচ্ছা, তুনো শব্দের অর্থ হচ্ছে তীর রাখবার যে পাত্র আছে, ঘাড়ের মধ্যে যে পাত্র আছে না, কেমনে বুঝাই আপনাদেরকে, এই যে এখানে যখন আপনি তীর রাখেন, ঘাড়ে একটা দেখার পাত্র থাকে,
ওটা থেকে তীর নিয়ে আসা এমনি মারা হয়। এটা হচ্ছে আপনার তুনো, যেটার মধ্যে আপনি তীর রাখেন। তীর রাখার যে পাত্র সেটাকে তুনো বলা হয়। তীর রাখবার যে পাত্র, একজন যোদ্ধা যেখানে তীর রাখে সেটার নাম হচ্ছে তুনো। আচ্ছা, এরপরে হচ্ছে চিক্কন নিক্কন। এই চিক্কন, এখন অনেকে মনে করতে পারে ভাইয়া এই চিক্কন শব্দের অর্থ খুব সম্ভবত খুব চিকন দেখতে, এরকম কোনো কিছু। এখন একটু চিক্কনের বানানের দিকে তাকান বা চিক্কনের অর্থটার দিকে বুঝেন। এই চিক্কন শব্দের অর্থ হচ্ছে গুবাক তরু। বাতায়ন পাশে গুবাক তরুর সারি। নজরুলের একটা কবিতা আছে, এই হচ্ছে চিক্কন। চিক্কন মানে হচ্ছে সুপারি গাছ, গুবাক তরু মানে সুপারি গাছ, সুপারি গাছ। আর নিক্কন, নুপুরের যেটা শব্দ সেটাকে বলা হয় নিক্কন। বানান বুঝবেন, চিক্কনে হচ্ছে ক যোগ ক, এই চিক্কন বানানে ক যোগ ক। আর নিক্কন বানানে হচ্ছে ক যোগ বফলা। এরপরে কফনি মানে কোনই, বলাই আছে বণিক, তো বণিক, গুণ মানে গুণ। এরপরে হচ্ছে আপনার গণনা, পিরাক, পণ্যবান। গণনা বুঝেন, পিনাক মানে হচ্ছে তরবারি বা ধনুক। তরবারি না তো, পিনাক পানিতে যার, পিনাক পানি। পিনাক নামের ধনুক যিনি ধারণ করেন তাকে পিনাক পানি বলা হয়। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড। বিদ্রোহ কবিতার মধ্যে লেখা আছে পিনাক পানির ডমরু ত্রিশূল। পিনাক পানি মানে হিন্দু ধর্মের যে শিব, শিবের হাতে এই পিনাক নামের একটা ধনুক থাকে, ধনুক। এরপরে পণ্য বুঝেন, পণ্য, এই বান শব্দের অর্থ হচ্ছে তীর। এই বান মানে হচ্ছে তীর। আর শুধু বান যদি এরকম করে দেন, বান, বান মানে বন্যা। আর এই বান মানে হচ্ছে তীর। অর্থগুলো বুঝছেন? ক্লিয়ার কিনা বলেন? এই শব্দগুলোতে এমনি হয়, কোনো কারণ ছাড়াই, হুদাই, হ্যাঁ, আগে থেকে স্বভাবত এগুলোতে হয়ে যায়। এরপরে দেখেন, যেসব শব্দে মূর্ধন্য হবে না, এটা আপনি নিজে বললেই পারবেন যদি শব্দ সমাসবদ্ধ হয়। মূর্ধন্য হবার কথা, তারপরে দন্তন্য হবে। তিন নয়নের সমাহার, দীর্ঘ সমাস, ত্রিনয়ন। বুঝতে পারছেন? অগ্রনায়ক, অগ্রনায়ক। ত বর্গের ধ্বনির সঙ্গে মূর্ধন্য হয় না, আমরা দেখে আসছি, এটা অন্তর্গ্রন্থ বন্দি, এগুলো বলে দিছি। সংস্কৃত ব্যাকরণের নিয়মে কিছু সাধিত শব্দে মূর্ধন্য হয় না। এ ধরনের তৎসম শব্দ দন্তন্য হয়, যেমন অগ্রনেতা, অগ্রনেতা। এই যে অগ্রনায়ক যেটা, অগ্রনেতা সেটাই সমাসে হয়। নির্নিমেষ সবসময় দন্তন্য হয়, কোনো কারণ ছাড়াই। এরপর বিদেশি শব্দে মূর্ধন্য হয় না, আমরা প্রত্যেকে জানি এটা। বিদেশি শব্দে মূর্ধন্য হয় না, দন্তন্য হয়। মূর্ধন্য স হয় না, দন্ত স হয়। অর্থাৎ এই হলো স্ট্যান্ড বা স্টুডিও শব্দের বানান, আপনি সবসময় দন্ত স দিবেন, এখানে দন্তন্য দিবেন, উপরে মাত্রা দিবেন। কিন্তু যখন আপনি বলবেন দণ্ড, এটা সংস্কৃত, এটা মূর্ধন্য হবে। কিন্তু যখন আপনি বলবেন ঠান্ডা, তখন এটা হবে দন্তন্য, কারণ ঠান্ডা বিদেশি শব্দ, হিন্দি ভাষা। কিন্তু আপনি যখন বলবেন হচ্ছে দণ্ড, আপনি যখন বলবেন মুন্ড, মুন্ড মানে মাথা, এটা কিন্তু মূর্ধন্য হবে। দেশি শব্দে মূর্ধন্য হয় না। এরপরে সত্য বিধান, যেখানে যেখানে মূর্ধন্য হইতো সেখানে সেখানে মূর্ধন্য স হবে। দেখেন তো মিলে কিনা। এখন আমার সাথে কথা না বললে আমি কষ্ট পাবো, দেখেন মিলে কিনা। দেখেন তৎসম শব্দে রি রকারের পর মূর্ধন্য হইতো, এখানে মূর্ধন্য স হয়েছে, দেখেন মিলছে কিনা। ও ছাড়া অন্য কোনো স্বরবর্ণ এবং কর এর পরে পরবর্তী ব্যঞ্জনের দন্ত স মূর্ধন্য স হয়, যেমন ঈষৎ, এই যে ই দীর্ঘ ই, দীর্ঘ ই কখনোই আপনার সংস্কৃত ছাড়া ব্যবহার হয় না। উষা সংস্কৃত ছাড়া ব্যবহার হয় না, আপনারা প্রত্যেকে জানেন। বানান দেখবেন, বানানের নিয়মে পরিষ্কার লেখা আছে, যত হ্রস্বস্বর সব সংস্কৃতের বাইরে অন্য জায়গায় হবে, আর দীর্ঘস্বর সব সময় সংস্কৃত হবে। হ্রস্বস্বরের পাওয়ার বেশি, সে সংস্কৃতেও হয়, সংস্কৃতের ছাড়াও হয়, কিন্তু দীর্ঘস্বর কখনোই সংস্কৃত ছাড়া হয় না। এখন বলেন দীর্ঘস্বর কয়টা? দুইটা, একটা হচ্ছে দীর্ঘ ই, একটা হচ্ছে দীর্ঘ উ। এরপর র ধ্বনি, রেফের রূপ নিয়ে কোনো শব্দ ব্যবহৃত হলে দন্তস্বরের উপর মূর্ধন্য স হয়, যেমন বার্ষিক থেকে হর্ষ পর্যন্ত। দেখেন সব মিলছে কিনা বলেন। রি র রেফ। ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পর, উপসর্গ মানে উকারান্ত মানে হচ্ছে অনু, শেষে আপনার হচ্ছে ইয়ে আসতেছে, উ আসতেছে, অনু মানে উকারান্ত। কিন্তু যখন আপনি বলবেন অভিষেক, অভি, এই যে অভি ইকারান্ত, তাহলে এই অভি ইকারান্ত, যখন আপনি বলেন অনু, অনু হচ্ছে উকারান্ত। ইকারান্ত আর উকারান্ত উপসর্গের পরে কতগুলো ধাতু আছে যেগুলোতে মূর্ধন্য স হয়। কিন্তু দেখেন দন্ত স হওয়ার কথা কিন্তু হয়ে যাবে মূর্ধন্য স। অভিষেক হয়ে যাবে অভিষেক, প্রতিষেধক হয়ে যাবে প্রতিষেধক। ট বর্গীয় ধ্বনিতে মনে আছে কি হইতো? ঘন্টা হয়তো মূর্ধন্য, এখন কি হয়ে যাবে তাহলে বলেন? এখন হবে মূর্ধন্য স। মনে আছে, যেখানে মূর্ধন্য হবার কথা এখানে স্বর বিচারে মূর্ধন্য স। ভাষণ যদি হয়, কাগজ যদি আপনি ডাকেন, হ্যালো বলেন, কল্যাণ নিয়ে এসো, প্রীতি ভাজন এসো, সবগুলো সংস্কৃত শব্দ, মূর্ধন্য স।
সন্ধিতে বিসর্গযুক্ত ই কার বা উকারের পর ক খ প ফ এর যে কোনটি থাকলে বিসর্গের স্থানে মূর্ধন্যের জায়গায় বিসর্গের জায়গায় যে বিসর্গের স্থানে মূর্ধন্য স হয়। যেমন আবিষ্কার, এই দেখেন আবি, এই যে ই যদি বিসর্গ হয় এবং কার যদি হয় তখন আবিষ্কার। এই এখন এই লম্বা একটা রুল আছে এখানে, দেখেন এই রুলটা এবং এখানে আবার রুল আছে। দেখেন এই দুই তিনটা রুল আছে, আমি আপনাকে একত্র করে দিই, এত ঝামেলার দরকার নেই, সহজ করে দিই। দেখেন মূর্ধন্য আর মূর্ধন্য স্বর একটা ব্লেন্ডেড রুল আছে, আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি এক জায়গায় অনেক কিছু পাওয়া যাবেন। যদি দেখেন আপনার এই অ আসতেছে, তখন বুঝবেন এখানে হবে হলো দন্ত স। যেমন পুরস্কার, এই দেখেন পুর অ আসতেছে, তাহলে অল্প দন্ত স দিবেন। নমস্কার, নম ও আসতেছে, সুতরাং দন্ত স দিবেন। কিন্তু যদি দেখেন ই আসে অথবা যদি দেখেন উ আসে, তখন মূর্ধন্য স দিবেন। যেমন আবিষ্কার, আবি, মূর্ধন্য স। যদি বলেন পরিষ্কার, পরি, ই আসছে, মূর্ধন্য স। বুঝতে পারছেন? ও এরপরে মূর্ধন্য স লিখছি কেন না, হ্যাঁ, ই অথবা উ হবে আর কি, আই এম সো সরি। ই অথবা উ যদি আসে, উ। ঠিক কিভাবে দেখেন আপনি উ দিয়ে কিভাবে করবেন, দেখেন চতু, উ আসছে, তাহলে মূর্ধন্য স, চতুর্যোগ পদ, চতুষ্পদ। তারপরে ধরেন হচ্ছে এই যে নি, নিষ্কাম, সুতরাং কি হবে, মূর্ধন্য স, নিযোগ কাম, নিষ্কাম, এটা মূর্ধন্য স হবে। তাহলে যদি আপনি দেখেন অধ্বনি আসতেছে, ধ্বনিগত বিচারে যদি অ আসে তারপর দন্ত স, ই বা উ যদি আসে তখন হবে মূর্ধন্য স। ব্যাস, এত ঝামেলার দরকারই নেই। এটাই এখানে নানান ভাবেই নিয়ে বিনিয়ে বলা হয়েছে। বিশেষ কোনো কারণ ছাড়াই হুদাই কিছু শব্দে মূর্ধন্য স আসে, কিছু শব্দ যেমন বিশেষ কোনো কারণ ছাড়াই মূর্ধন্য হয়, এখানে মূর্ধন্য স হয়। ব্যাস, কোন কোন শব্দে মূর্ধন্য স ব্যবহার হবে না। সাত প্রত্যয়, প্রত্যয় তো শেষে বসে, ইংলিশে যেটা প্রত্যয় এটাকে আপনারা বলেন হচ্ছে সাফিক্স, যেটা উপসর্গ সেটাকে বলেন প্রেফিক্স। তো সাত যদি প্রত্যয় হয়, শেষে যদি সাত আসে, অগ্নির সাত, ধূলির সাত, ভূমির সাত, এমন যদি হয় তো দন্ত স হবে। সমাসের পরে দন্ত স পরিবর্তিত থাকে, যেমন অনুসন্ধান, যদি সমাস সাধিত হয়, সোজা কথা আমরা বলছি সমাস সাধিত শব্দে নত শত বিধান খাটে না, ন হইলে দন্ত ন হবে, স হলে দন্ত স হবে। এই যে কয়েকটি তৎসম শব্দে র এবং রি বর্ণের পর তালব্য স ব্যবহৃত হয়, যেমন কৃষ দর্শন শব্দ তৎসম, এই যে রি আসছে তার তালব্য স আসতেছে। আমি বলছিলাম যে মূর্ধন্য স, তালব্য স, দন্ত স সবগুলোই সব জায়গায় বসে, তার মধ্যে এটা কেবল তৎসম জায়গায় বসে, বাকিরা সব জায়গাতে বসতে পারে। নত্যবিধ অনুযায়ী মূর্ধন্য হয়েছে প্রবণ, সিস্টেম অনুযায়ী হয়েছে রফলা, র আসছে, নিত্য মূর্ধন্য স হয়েছে কোথায়, আষাঢ়, এমনি হয়, নিয়ম ছাড়াই হয়। নত্যবিধি তৎসম শব্দ ছাড়া কোথাও প্রযোজ্য না। কোনটি ভিন্ন, সর্বাঙ্গীন, দর্পণ, প্রবীণ, এগুলো সবগুলো সিস্টেম মেনে হয়েছে, আইন নিপুণ হয়েছে স্বভাবতই। এরপরে সমার্থক শব্দ, সব, সব পড়বেন, সব, সব পড়বেন এবং অর্থ ধরে ধরে পড়বেন, প্রয়োজনে ডিকশনারি হেল্প নেবেন, ডিকশনারির মধ্যে দেখবেন এগুলো দিয়ে বাক্য তৈরি করে দেওয়া আছে, সহজে বুঝবেন। আমি চাইলে আপনাকে কমাই দিতে পারি, কিন্তু কমাইলে খুব সামান্য কমবে, এতে আপনার কোনো লাভ নেই, ধরেন 5 to 10% কমতে পারে। আর এখানে আপনার ভয়ের জায়গা না, এই কারণে আপনি অলরেডি, আমি লিখে দিই, আপনি অলরেডি, অনেকের, সবাই তো একরকম না, 30 to 60% মিনিমাম আপনি পারেন, কেউ কেউ আরো বেশিও পারেন। আপনি কমে 30, উপরে 60 এভারেজ ধরলাম, কেউ কেউ আরো অনেক বেশি পারেন, আপনি অলরেডি পারেন, সুতরাং বাকিগুলো শিখবেন। যে 30% পারেন সে 70% শিখবেন, যে 60% পারেন সে 40% শিখবেন, এই তো। সুতরাং সব পড়তে হবে, বাদ দিয়েন না। যদি অর্থ বুঝে মারপ্যাচ দিয়ে পড়তে পারেন, এখানে আপনি মজা পাবেন। কেমনে মজা পাবেন, দেখেন আপনি চাইলে এই সিস্টেম অ্যাপ্লাই করতে পারেন, অর্থ যদি বুঝেন তাহলে আপনি পারবেন, আপনাকে দিয়ে হবে আর কি। কেন কিভাবে আপনাকে বলি, যেমন ধরেন আপনি পড়ার সময় খালি খেয়াল রাখবেন, দেখেন এখানে হলো বাড়ি, আপনি যদি খালি বাড়ি সাথে দ যুক্ত করেন, এটা মেঘ, আর যদি এখানে বাড়ির পরে ধি বলেন, এটা হয়ে যাবে সাগর। অর্থাৎ এই বাড়ি প্রথম যেটা হবে এটা হলো পানির সমার্থক শব্দ, আর এটা হলো মেঘের সমার্থক শব্দ, আর এটা হলো সাগরের সমার্থক শব্দ। অর্থের
ঝামেলা আছে এখানে দেখেন। বারিদ মানে বাড়ি দেয়, যে মেঘ আমাদের পানি দেয়। আর বারিধি মানে বাড়িকে যে ধারণ করে, অর্থাৎ সমুদ্র। ঠিক দেখেন এখানে জল, তাহলে জলদ যদি আপনি দ যুক্ত করেন খালি জলদ হয়ে যাবে মেঘ। আর যদি এখানে এসে বলেন খালি জলধি, জলধি বলার সাথে সাথে সাগর হয়ে যাবে। ঠিক এখানে পয়, আর এখানে এসে বলবেন হচ্ছে পয়দ, আর এখানে এসে বলবেন হচ্ছে পয়ধি, বাস সাগর হয়ে গেছে। ঠিক এখানে এসে বলবেন হচ্ছে নীর, এখানে এসে শুধু বলবেন হচ্ছে নীরদ, আর কিছুই না। আর এখানে এসে বলবেন হচ্ছে নিরধি। ঠিক এখানে এসে বলবেন হচ্ছে অম্বু, এখানে এসে বলবেন অম্বুদ, শুধু দ যুক্ত করবেন মেঘ হবে। আর এখানে এসে বলবেন হচ্ছে অম্বুধি, এটা সাগর হয়ে গেছে। আরেকটা আছে, তিনটা হবে না, দুইটা হবে। যেমন একটা হচ্ছে আপনার উদক, আর এই উদকের মেঘ হয় না, কিন্তু উদধি হয়, উদধি হয়। ঠিক তোয় একটা আছে পানি, এটার এখানে হয় না। ও আছে আছে, এটা এখানে আছে, সরি। তয়ত 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 আছে, তয়ত। দেখেন কতগুলো বাইরে হয়েছে, দেখছেন? তয়ত মানে মেঘ, আর এখানে হচ্ছে তয়োধি। এর মানে দেখেন আপনি পারেন হচ্ছে কয়টা, 1 2 3 4 5 6। হ্যাঁ, এই যে 1 2 3 4 5 6, মানে আপনি 18টা পারেন। আর যদি এখানে এটা ধরি উদক উদধি, তাহলে আপনি 20টা পারেন। সুতরাং যদি আপনি এখানে দ যুক্ত করেন মেঘের সমার্থক হবে, যদি ধি যুক্ত করেন তো সাগরের সমার্থক হবে। কত সুন্দর একটা মামলা! পারবেন? আওয়াজ দেন, আওয়াজ দেন, পারবেন? ভয় পাওয়ার কিছু নাই। এখন আসেন আমরা কথা বলবো দ্বিরুক্তি নিয়ে। দ্বিরুক্তি নিয়ে ঝামেলা আছে, মতবিরোধ আছে। এখন দ্বিরুক্তি নতুন বই অনুযায়ী 3 রকমের। এখন শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার, এটা হচ্ছে পুরাতন বই অনুযায়ী। এটা পুরাতন বইয়ের আইডিয়া, আমি আপনাদেরকে পুরাতন বইয়ের আইডিয়া এখানে লিখে দেওয়া আছে, এটা আপনাদের খুব একটা কাজে লাগবে না। কিন্তু প্রথমে নতুন বই অনুযায়ী, আমি নতুন বই অনুযায়ী দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে কি পড়বেন, এখান থেকে পড়বেন হচ্ছে দ্বিরুক্তি কোন অর্থে হয়েছে এটা পড়বেন। আমি আপনাকে পড়া দিব নতুন বই অনুযায়ী। এখান থেকে পড়বেন কোন অর্থে দ্বিরুক্তির ব্যবহার, এটা কোন অর্থে দ্বিরুক্তির ব্যবহার, এখান থেকে খালি এটা পড়বেন। আর নতুন বই অনুযায়ী যেটা পড়বেন, আমি আপনাকে এটা এখন পড়াই দিব, ডিরেক্ট লিখে দিচ্ছি। নতুন বইতে এটার নাম দ্বিরুক্ত শব্দ নাই। কে কে বলতে পারবে এটা কি নামে আছে? এনিবডি বলেন তো, নতুন বইতে এটা কোন হেডলাইনে আছে? সর্বনাশ! আপনারা তাহলে এই জিনিস নিয়ে ঘাটাঘাটি করেন নাই? আপনারা এটা নিয়ে ঘাটাঘাটি করেন নাই? এনিবডি? নতুন বইতে এটার নাম হচ্ছে শব্দদ্বিত্ব, বুঝছেন? নতুন বইতে এটার নাম হচ্ছে শব্দদ্বিত্ব। তো এখন ওটা দ্বিরুক্ত শব্দ, এটাকে নতুন বইতে সুন্দর একটা নামে ডাকছে আর কি, বলছে শব্দদ্বিত্ব, বলছে এটাকে, মনে রাখবেন, শব্দদ্বিত্ব। এটা 3 রকমের বলছে। 1 নম্বরে বলছে হচ্ছে অনুকার দ্বিত্ব, অনুকার দ্বিত্ব। 2 নম্বরে বলছে হচ্ছে ধন্যাত্মক দ্বিত্ব, ধন্যাত্মক দ্বিত্ব এটা। আর 3 নম্বরে যেটা, সেটার নাম হচ্ছে আপনার পুনরাবৃত্ত দ্বিত্ব। এটা হচ্ছে নতুন বইয়ের আইডিয়া, আমি লিখে দিচ্ছি। এখন আপনি কিভাবে মনে রাখবেন? দেখেন, অনুকার দ্বিত্ব মানে যেটা দ্বিতীয়টার কোনো অর্থ থাকে না। আমি লিখি, দেখবেন আপনি ধুম করে ধরে ফেলাইছেন। আমি যদি বলি আম টাম, এখন বলেন তো আপনি আম বুঝেন, টামটা কি? এই যে আম টাম, তারপরে ধরুন হচ্ছে এই হলো অঙ্ক, তারপরে হলো টঙ্ক। দেখেন দ্বিতীয়টার অর্থ নাই, এটা নাম অনুকার দ্বিত্ব। আর ধনাত্মক দ্বিত্ব হচ্ছে কাল্পনিক অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি, যেগুলো সেগুলো, অর্থাৎ টন টন, ফুসফুস, ফুসফুস, কুরকুর, মুরমুর, মরমর, ঝমঝম, হ্যাঁ এগুলো। যেমন ফোঁড়াটা ব্যথায় টন টন করছে, তারপরে হচ্ছে শোঁ শোঁ করে বাতাস বইছে। তারপরে আমরা যখন বলি হচ্ছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, অনুভূতিজাত কাল্পনিক ধ্বনিকে যদি আপনি সংজ্ঞায়ন করেন, কুকুরটা ঘেউ ঘেউ করে ডেকে উঠলো। এখন কুকুর স্কুলে গিয়ে ঘ ধ্বনির উচ্চারণ শিখছে না, সে আওয়াজ করছে, আপনি বলছেন ঘেউ ঘেউ। এই যে সংজ্ঞায়ন করছেন অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি, এমন যদি হয় তখন তাকে বলে ধ্বন্যাত্মক দ্বিত্ব।
আর পুনরাবৃত্ত দ্বিত্ব মানে হচ্ছে হুবহু একই শব্দ দুইবার হবে, এটা হুবহু। যত শব্দ হুবহু ঘুরবে অর্থবোধক, এরকম ধনাত্মক না, অর্থবোধক হুবহু যদি ঘুরে, তখন তারে বলা হয় পুনরাবৃত্ত দ্বিত্ব। যেমন দিনে দিনে তুমি অনেক শুকিয়ে গেছো, আমার আজ জ্বর জ্বর লাগছে, এই যে আমার আজ জ্বর জ্বর লাগছে। দিনে দিনে তুমি অনেক শুকিয়ে গেছো, তারপরে ঘরে ঘরে আজ আনন্দ হচ্ছে। দেখেন জ্বর জ্বর বিভক্তি ছাড়া, দিনে দিনে এ বিভক্তি যুক্ত, ঘরে ঘরে এ বিভক্তি যুক্ত। পুনরাবৃত্ত যেটা অর্থবোধক শব্দ ভাষায় ব্যবহার করা, এগুলো বিভক্তি ছাড়া অথবা বিভক্তি যুক্ত হয়ে দুইবার হুবহু হবে, এটার নাম পুনরাবৃত্ত। ধ্বন্যাত্মক মানে অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি, ধ্বনির অনুকার বা অনুভূতিজাত কাল্পনিক ধ্বনিকে যখন আপনি সংজ্ঞায়িত করবেন। আর অনুকার দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে দ্বিতীয়টার কোনো অর্থ থাকে না, আম টাম অঙ্ক টঙ্ক, তারপরে মনে করেন আমি বললাম যে বই টই ইত্যাদি, ফুস ফাঁস টাইপের যেসব শব্দপত্র এগুলো, এই হচ্ছে জিনিস। তাহলে অনুকার দ্বিত্ব মানে বুঝবো দ্বিতীয়টার অর্থ নাই। ধনাত্মক দ্বিত্ব মানে বুঝবো অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির আপনার হচ্ছে ডেফিনেশন। আর পুনরাবৃত্ত দ্বিত্ব মানে বুঝবো অর্থবোধক শব্দের হুবহু দুইবার। এটা বিভক্তি যুক্ত হয়েও হতে পারে, বিভক্তি ছাড়াও হতে পারে। আপনারা কি বুঝতে পারছেন কথা? আর এখান থেকে শুধু পড়বেন অর্থটা কোন অর্থে হয়েছে, জাস্ট এটুকু পড়লেই হবে, আর বেশি না। এখান থেকে আপনি আইডিয়া বা সেন্স নিবেন না, এখান থেকে খালি অর্থটা জেনে রাখবেন, তাইলেই হয়ে যাবে। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না, আসবেও না। নতুন প্রশ্ন যেগুলো আসছে বিসিএস এর সবগুলো এটা অনুযায়ী আসছে, বুঝছেন? এটা অনুযায়ী আসছে, নিউ, এই বিসিএস এর নিউ আইডিয়া থেকে আসতেছে, এই জন্য আমি এটা পড়াই দিলাম। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টও নিউ আইডিয়া থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। নিচের কোনটি ব্যতিক্রম? জলধি, জলনিধি, উতধি, সবগুলো সাগর, আর স্রোতস্বিনী হচ্ছে নদী, বুঝছেন? তো এখানে সমস্ত শব্দের প্রশ্ন দেওয়া আছে এবং আমরা একদম শেষ প্রান্তে আসছি। যদি আপনাদের কোনো বার্নিং কোশ্চেন থাকে আমাকে চ্যাট বক্সে করেন, কোনো অসুবিধা নেই। আর আমি আপনাদেরকে ক্লাস ইভ্যালুয়েশনের পোল লঞ্চ করে দিয়েছি, একটু দয়া করে এখানে আপনারা অংশগ্রহণ করেন। আর কোনো প্রশ্ন যদি থাকে আপনাদের বার্নিং কোশ্চেন, তাহলে করতে পারেন, চ্যাট বক্সে করেন, সমস্যা নেই। চাইলে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, পারমিশন দেওয়া হবে, ভাইয়ের সাথে কথা বলতে পারবেন। হ্যাঁ, যদি কেউ মনে করেন যে মাইকে করবেন, তাহলে মাইকে করতে পারবেন, সমস্যা নেই, নো প্রবলেম। এনিবডি? ইব্রাহিম ভাই মনে হয় নাই, তাহলে আমরা শেষ করবো না? জি ভাইয়া। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।